আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তিয়াশা মিলান হেসে জড়িয়ে ধরে লক্ষ্মীকে। এই মানুষগুলো তাকে বড্ড প্রশান্তি দেয়। বিয়ের কয়েক মাস যেতেই সকলে তাকে এখন এই দোয়াই দেয়, তার কোল জুড়ে কেউ আসুক। সে নিজেও তৃষ্ণার্ত মাতৃত্ব অনুভব করার জন্য, দর্পণে দুনিয়াটা পরিপূর্ণ করে দেওয়ার জন্য। তারা চলে যেতেই তিয়াশা নিজের টেবিলে অবহেলিত ক্যালেন্ডারটির দিকে তাকায়। অবহেলিত বলা হয়েছে এর জন্য, এই যে 2 মাস পেরিয়ে গেল ক্যালেন্ডারের পাতা এখনও উল্টানো হয়নি। হাসপাতালে আসলে রোগী দেখায় এতটা ব্যস্ত হয়ে পড়েছে, গোছগাছের সময়টুকু পায় না। সে ক্যালেন্ডারে 2টো পাতা উল্টে দিল। আজ মাসের 16 তারিখ। তার পিরিয়ড মিস হয়েছে 1 সপ্তাহ হয়ে গিয়েছে। অষ্টপুটে তার মৃদু হাসি ফুটে উঠল। বক্ষস্থলে চলা উচ্ছ্বাস উচ্চাটন একটু ভর করতে দিল না চোখে মুখে। প্রতিবারের মতো এবারও যদি তাকে নিরাশ হতে হয় তবে আঘাতটা বেশি পাবে। সে মৃদু হেসে তারিখটিকে লাল কালি দিয়ে মার্কিং করলো। টেবিলের নিচে ডর খুলতে 2টো প্রেগনেন্সির কিট বেরিয়ে এলো। একটি কিট হাতে নিয়েও আবার সেটি রেখে দিল তার জায়গায়। ইদানিং এই প্রেগনেন্সি কিট তার সহ্য হয় না। এগুলো দেখলেই মনে হয় যেন সে এবারও এগুলো তাকে ব্যর্থ ঘোষণা করবে। তাই সেগুলো আবার নিজের জায়গায় রেখে দিয়ে শাড়ির আঁচল ঠিক করে বেরিয়ে এলো কেবিন থেকে। বেরোতেই নূপুরের দেখা পেল। নূপুর, আমি 5 মিনিটের জন্য আসছি। তিয়াশা নূপুরকে এতটুকু বলেই দ্রুত পায়ে হেঁটে যায়। সে সোজা 5 তলার প্যাথোলজি বিভাগে এসে ঢুকলো। গ্লাসের দরজাটি একটু খুলে উকি দিয়ে বলল, লিমন ভাই, আসবো? টেস্ট টিউব হাতে একটি যুবক চোখ তুলে তাকায়, মৃদু হেসে বলল, আসুন ম্যাডাম। তিয়াশা দরজা খুলে ঢুকে যায় ভেতরে। কক্ষটিতে আরও 2জন নারী রয়েছে। সে চেয়ারে বসতে বসতে জিজ্ঞাসা করল, বেশি ব্যস্ত? না ম্যাডাম, টেস্টগুলো করেছিলাম। আপনি বলুন কি সাহায্য করতে পারি? ব্লাড নিতে হবে। তিয়াশা হাতের উপর থেকে আঁচল সরাতে সরাতে বলল। লিমন টেস্ট টিউব রেখে একটা ইনটেক সিরিঞ্জ হাতে নিয়ে এগিয়ে আসে। খানিক চিন্তিত কণ্ঠে শুধায়, অসুস্থ ম্যাডাম? তেমন কিছু নয়, লিমন ভাই, শুধু টেস্ট করাবো। কিসের টেস্ট? প্রেগন্যান্সি। খুশির খবর আছে নাকি? তা তো আপনি আর আপনার টেস্টের রিপোর্ট বলতে পারবে। তিয়াশা মৃদু হেসে বলল। লিমন ততক্ষণে ব্লাড নিয়ে নিয়েছে। সেগুলো টেস্ট টিউবে ভরে রাখতে রাখতে বলল, রিপোর্ট তো আজকে পাবেন না। সমস্যা নেই, আগামীকাল দিলেই হবে। আগামীকাল চেম্বার আছে। চেম্বার নেই, তবে বিকালে আসবো। 4টা নাগাদ কিছু কাজ রয়েছে। ঠিক আছে, রিপোর্ট তাহলে আর তখনই নেবেন। আর খুশির খবর থাকলে আমি ফোন করে জানিয়ে দিব। লিমন হাসি মুখে বলল। তিয়াশা মাথা নেড়ে বলল, ধন্যবাদ ভাই, আসছি। তিয়াশা দ্রুত পায়ে বেরিয়ে পড়ে। শরীরটা আর চলছে না। বাদবাকি রোগী দেখে তাতেই বাসায় যাবে। হাসপাতাল থেকে বের হয়ে তিয়াশা নির্দিষ্ট জায়গাটিতে দৃষ্টি নিক্ষেপ করতেই প্রতিদিনের মতো সেখানে বাবা, নানু ভাই কিংবা মামুর গাড়ি দেখতে পেল না। তবে অনাকাঙ্ক্ষিত কিন্তু বড্ড কামনীয় একটি গাড়ির দেখা মিলল। দর্পণে গাড়ি দাঁড়িয়েছে থাই। লোকটির আজ ফুসরত মিলল বুঝি। সেই বিলম্বহীন এগিয়ে গিয়ে দরজা খুলতেই ব্যাকসিটে বসা খাকি পোশাকে আবৃত লোকটিকে দেখে ওষ্ঠদ্বয় বিস্তৃত হয়ে গেল স্বয়ংক্রিয়ভাবে। ফোন থেকে দৃষ্টি সরিয়ে দর্পণ মৃদু হাসি উপহার দেয়। ফোনটি পকেটে ঢুকিয়ে রেখে এক হাত বাড়ালে রমণীটি মিলান হেসে সেটি আঁকড়ে ধরে সিটে বসে। দর্পণ আলগোছে কাছে টেনে নিল তাকে। পৃষ্ঠদেশে মৃদু চাপ প্রয়োগে রমণীটি সেটে গেল প্রশস্ত বক্ষ মাঝারে। একটু আরাম পেতে তিয়াশা বদ্ধ নেত্রে ক্লান্ত দেহটির ভর ছেড়ে দিল। দর্পণ জড়িয়ে নেয় নিজের সাথে। তিয়াশা কাঁধে মাথায় এলিয়ে দিতে দর্পণ আলতো হাতে মাথায় হাত বুলিয়ে দিয়ে মিহির স্বরে শুধায়, শরীর এতটা খারাপ করছে আমায় জানালে না কেন? আপনি জানলেন কি করে? আপনার প্রশ্নের জবাব এটা নয় সিয়া। তেমন কিছু নয়, একটু দুর্বল লাগছিল। ঠিক হয়ে যাবে। কিছু কিছু অসুস্থতায় ও বড্ড সুখ অনুভব হয়, বুঝলেন? অসুস্থতায় সুখ খোঁজা এক চমৎকার এবং অদ্ভুত ডাক্তার আপনি। কথায় আছে, মিস্ত্রির ঘরে টিন ফুটা। আপনারও ঠিক একই দশা। রোগীদের চিকিৎসা করে সুস্থ করতে করতে নিজের শরীরের দিকে খেয়াল থাকে না। তিয়াশা মিলান হেসে উঠল। নাক ডুবিয়ে দেয় পুরুষালী অনমনীয় ঘাড়ে। নাসারন্ধে তখন প্রিয় পুরুষের পুরুষালী সুগন্ধের আধিপত্য। দর্পণ পুনরায় শীতল কণ্ঠে বলল, রেগুলার চেক আপটা করিয়ে নাও। করিয়েছি। রিপোর্টে কি আসলো? রিপোর্ট আগামীকাল দেবে। ঠিক আছে, আগামীকাল তাহলে আমি তোমার সাথে আসবো একসাথে রিপোর্ট নিতে।
বলেই দর্পণ পাশে রাখা ছোট্ট একটি ব্যাগ হাতে নিয়ে সিয়াশাকে ডেকে বলল, ওঠো, তোমার পছন্দের পটেটো ওয়েজেস এনেছি, গরম গরম খেয়ে নাও। সিয়াশার কোনো জবাব আসলো না। পছন্দের খাবারের কথাও যখন সিয়াশার কোনো হেলদোল দেখা গেল না, দর্পণ তখন তাকাই ঘাড় কাত করে। নিশ্চল দেহ, ঘন ঘন নিঃশ্বাস আশ্রে পড়ছে তার ঘাড়ে। দর্পণের মুখশ্রী মলিনতায় আচ্ছন্ন হলো নির্জীব ফ্যাকাশে মুখটি দেখে। সে মিলান চোখে দেখে যায় ক্লান্ত ঘুমন্ত মুখটি। কতটা ক্লান্ত থাকলে মানুষ এভাবে মিনিটের মাঝে ঘুমিয়ে পড়তে পারে। অনুশোচনার রাগী বিষিয়ে আসলো দেহ মন। ইদানিং সে এতটাই ব্যস্ত থাকে যে চিয়াশার দিকে তেমন খেয়াল দিতে পারে না। মেয়েটিও আক্ষেপ জানায় না কখনো। জিজ্ঞেস করলে শুধু হাসি মুখে বলে, রাতে আপনি আমার কাছে থাকেন, আমার বুকে থাকেন, এতটুকুতেই আমি খুশি। সাইফের জীবনে থেকে যাওয়া একমাত্র অংশই হলো সিয়াশা। সিয়াশার জন্মের পর থেকেই সাইফ তাকে নজরবন্দিতে রাখে। এটা ভীতু পিতৃসুলভ একটা অভ্যাসও বলা যেতে পারে। মেয়ের জীবনে আর কোনো বিপদ আশঙ্কা না থাকলেও সে এই বদ অভ্যাস ত্যাগ করতে পারেনি। তাই সেই বদ অভ্যাসের জায়গা থেকেই সাইফ এখনও মেয়েকে সূক্ষ্ম নজরবন্দিতে রাখে। সিয়াশার অসুস্থতার কথা নূপুর সাথে সাথেই সাইফকে জানায়। বিষয়টা সাইফ নিজে ঘাটতে গেল না। মেয়ে এখন বিবাহিত, চাইলে সে আগের মতো মেয়ের সব কিছুতে নিজের আধিপত্য খাটাতে পারে না। তাই সে বিষয়টা দর্পণকে জানায়। ডেপুটি কমিশনারের সাথে গুরুত্বপূর্ণ মিটিংয়ে ছিল দর্পণ। স্ত্রী অবচেতন হয়ে পড়ে গিয়েছিল শুনে সব ছেড়ে ছুড়ে ছুটতে ছুটতে আসে। মনে মনে এই অসুস্থতার জন্য নিজেকেই শতভাগ দায়ী করছে দর্পণ। সে খেয়াল রাখতে পারেনি এর থেকে সিয়াশা নিজের বাড়িতে থাকলে আরও ভালো থাকে। তপ্ত শ্বাস ফেলে আরও নিবিড়ভাবে জড়িয়ে নেয় ভর ছেড়ে দেওয়া মেয়েটিকে। জানালা থেকে মাথা বের করে আদুরে চায়ের দোকানে বসা ড্রাইভার চাচিকে গলা উঁচিয়ে ডাক দিলে সে তস্ত্র পায়ে এগিয়ে আসলো। বয়স্ক লোকটি গাড়িতে বসতেই দর্পণ মৃদু কৈফিয়তের সুরে বলল, আপনার বৌমা অসুস্থ চাচা, আজ অচেতন হয়ে পড়ে গিয়েছিল, এজন্যই তাকে নিতে আসলাম। বাবা, চাকরির ব্যস্ততা তো সবসময় থাকবে, কিন্তু পরিবারের প্রয়োজনীয়তা কিন্তু সবসময় একই রকম থাকবে না। এই মুহূর্তে তার এখন তোমাকে প্রয়োজন, কষ্ট হলেও তাকে একটু সময় দাও। দর্পণের মুখশ্রী উদাসীন হয়ে পড়ে। জানালা ভেদ করে বাইরে দৃষ্টি ফেলে নিবু স্বরে বলে, সেটাই সম্ভব হচ্ছে না চাচা। দর্পণ সিয়াশাকে নিয়ে সোজা চৌধুরী নিবাসে গেল। বাসায় না গিয়ে মেয়ের অসুস্থতায় সাইফ চিন্তিত হয়ে পড়ে। দর্পণকে অনুরোধ করে বলে তাকে আজ ওই বাড়িতে নিয়ে যেতে। দর্পণ দ্বিমত পোষণ করেনি, এক কথায় মেনে গিয়েছে। সে প্রপারলি খেয়াল রাখতে পারছে না, অন্তত বাবার যত্ন মেয়েটিকে সুস্থ করে তুলবে। সিয়াশাকে তার রুমে ঘুম পাড়িয়ে দিয়ে দর্পণ ফ্রেশ হয়ে লিভিং রুমে গিয়ে বসে। আশফাক আহমেদ আরবকে নিয়ে হাঁটছে লিভিং রুম জুড়ে। আশরাফও মাত্রই এসেছে, সে ফ্রেশ হতে গিয়েছে। সাইফের রান্নাঘরে মেয়ের জন্য কাস্টার্ড বানাচ্ছে। এটি মেয়ে অতিশয় পছন্দের খাবার। যত প্রকার শরীর খারাপই হোক না কেন, এই খাবারে তার কখনো অরুচি আসে না। দর্পণ সোফায় বসতেই চোখ যায় সোফা বরাবর সামনের দেওয়ালে দৈত্যাকার একটি ফটো ফ্রেমের দিকে। ওষ্ঠপুটে মৃদু হাসি ফুটে উঠল তার। গোটা একটা পরিবারের মাঝে নিজের অবস্থান দেখে এমন ছবি তার জীবনে বিরল। সে কখনো চিন্তাও করেনি তার এত বড় একটা পরিবার হবে, যাদের কাছে তার ভালো খারাপের গুরুত্ব থাকবে। স্কুল জীবনে, কলেজ জীবনে যখন কোনো অনুষ্ঠান হতো তখন সকলে পরিবার সমেত সন্তানদের আনন্দে সামিল হতো। সে কি সুখময় দৃশ্য! কিন্তু এমন মুহূর্ত তার জীবনে কখনো না আসলেও আজ তার কোনো আক্ষেপ আফসোস নেই। কেননা জীবনের এই পর্যায়ে সৃষ্টিকর্তা তাকে ভরপুর দিয়েছে, প্রয়োজনের অতিরিক্তও দিয়েছে। এই যে চাকরি জীবনের প্রথমবার দর্পণের সাথে তার আনন্দ তার পরিবার সগৌরবের সাথে সামিল হয়েছিল। গত মাসে ট্রাই 7-এর কেসটি সাকসেসফুলি কমপ্লিট করতে পারে দর্পণ সহ তার সহকর্মীদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়েছিল। তখন চৌধুরী পরিবারের সকলে একসাথে দর্পণের পরিবার হয়ে সেই অনুষ্ঠানে যোগদান করেছে, তার পাশে থেকেছে, তাকে নিয়ে গর্বিত হয়েছে। এই বীর সোলজারটির পরিবার তারা, যে সকল কর্মকর্তাদের দেখিয়ে দেখিয়ে বলেছে এটা তার পরিবার। সকলে ধরে ধরে পরিচয় করিয়ে দিয়েছে এটা তার স্ত্রী, এটা তার আব্বু, তার নানু ভাই। সে এক অবর্ণনীয় তৃপ্তি।
দর্পণ এখন আর একা নয়, সেদিনকার ফ্যামিলি ফটো এটি, যার মধ্যমণি সে। একাধিক মেডেল যুক্ত খাকি পোশাকে আবৃত সুগঠিত দেহের হাস্যোজ্জ্বল মুখের সোলজারটির এক বাহুর আজলাই চঞ্চল নারীটি, যার কাঁধের কাছে শাড়ি পিনের জায়গায় দর্পণে সম্মাননা স্বরূপ পাওয়া মেডেলটি লাগানো। তার সকল অর্জনের কৃতিত্ব এখন এই রমণীর চেয়ে। তাই মেডেলটি পাওয়ার সাথে সাথেই সিয়াসার গায়ে পরিয়ে দেয়। তাতে মেয়েটির খুশির অন্ত ছিল না। পরের দিন সকালে নিউজ পেপারে মেজর দর্পণ এবং তার পরিবারের সদস্যদের একসাথে একটি ছবি প্রকাশিত হয়, সাথে ট্রাই7-এ লুকায়িত সকল রহস্য, মেজর দর্পণের তীক্ষ্ণ বুদ্ধিমত্তার প্রশংসা, কিভাবে জেনারেল এনামের পদ্মা ফাঁস হলো তার বিবরণ। সিয়াসার পেপার পড়ার অভ্যাস নেই, তাই সকালে ঘুম থেকে উঠে নমিতা যখন বলল তাদের ছবি পেপারে প্রকাশিত হয়েছে, সে কি চিৎকার সিয়াসার! আনন্দে রীতিমতো দিশেহারা হয়ে পড়ে মেয়েটি। বাবা, স্বামী, পরিবারের সকলকে ধরে ধরে দেখাচ্ছিল পেপার। দর্পণ, সাইফ, আশফাক আহমেদের কাছে বিষয়টা অতি স্বাভাবিক, কেননা এই অভিজ্ঞতা তাদের অনেকের রয়েছে। কিন্তু সেদিন সিয়াসাকে এতটা আনন্দিত হতে দেখে তারাও বিভ্রান্ত হয়ে পড়ে। আসলেই মনে হয় এটা বিশ্ব জয় করার মতো মহান কিছু। দর্পণ পুরোটা দিন উপভোগ করে সিয়াসার আনন্দ উল্লাস। ভাবনার মাঝে আশফাক আহমেদের কথায় দর্পণের ধ্যান ভাঙে। আশফাক আহমেদ নাতিকে কোলে দোল দিতে দিতে তাকে বলল খেতে আসতে। দর্পণ মৃদু হেসে উঠে দাঁড়ায়। মিনি মনময়ী একে একে ডাইনিং টেবিলে সাজিয়ে ফেল। সাইফ সিয়াসার কাস্টার্ড বানিয়ে ফ্রিজে রেখে সকলের সাথে টেবিলে এসে বসল। আশরাফ ততক্ষণে এসে পড়েছে। সে এসেই বাবার কোল থেকে আরবকে নিয়ে নিজের কোলে নেয়। বাবার খেতে সমস্যা হচ্ছে দেখে মিনময়ী আশরাফকে খেতে বসতে বলে আরবকে নিতে চাইলে আশরাফ না করল। ছেলেকে বুকে জড়িয়ে বলল সে পারবে। মিনময়ী কথা পারে না। আশরাফ যতটুকু সময় ঘরে থাকবে ছেলেকে সেই রাখে। এছাড়াও সাইফ, আশফাক আহমেদও রাখে। তার পড়াশোনা, ঘরের কাজকর্ম করতে কোনো সমস্যা হয় না। সকলে তাকে সাহায্য করে। খাওয়ার মাঝেই সাইফ প্রবল উৎসাহ নিয়ে সে দর্পণের উদ্দেশ্যে বলল, দর্পণ, আমার কাছে তোমার জন্য একটা ভালো অফার আছে, তুমি কি অ্যাকসেপ্ট করবে আমার অফার? আগে শুনি আপনার অফার, তারপরে যদি মনে হয় অফারটি অ্যাকসেপ্ট করার মতো তবে করব। আমি খারাপ কোনো অফার দেবো নাকি? আমি যা করি, যা বলি তা তোমাদের ভালোর জন্যই। শোনো, এখন থেকে তোমরা এখানেই থেকে যাও। আমরা সকলে একসাথে থাকবো, খাবো, কাজ করব, বাজার করব, আড্ডা দেব, খুব মজা হবে। দর্পণের দৃষ্টি ছোট ছোট হয়ে গেল সাইফের কথায়। কথাটি যে তার মোটেও সমীচীন মনে হয়নি, এটা স্পষ্ট তার চোখে মুখে। দর্পণের এমন দৃষ্টিতে সাইফ থতমত খেয়ে গেল। পুনরায় সংলাপটি সংশোধন করে বলল, না না না, তুমি যেমনটা ভাবছো আমি তেমনটা বলিনি। ঘর জামাই থাকতে বলছি না, আমি বলছি যে আমার দালানের 3 তালাটা তুমি কিনে নাও, উপরের নিচে একসাথে থাকা হবে। আমি উদার মনে তোমায় ডিসকাউন্ট দেবো, তুমি চিন্তা করো না। দেখো, প্রথমত তুমি আমার জগিং পার্টনার, এর জন্য 10% ডিসকাউন্ট। দ্বিতীয়ত তুমি আমার মেয়ের জামাই, এর জন্য 20% ডিসকাউন্ট। তৃতীয়ত তুমি আমার সবচেয়ে বড় ছেলে, এর জন্য 50% ডিসকাউন্ট। ব্যাস, বাদ বাকি 20% দিয়ে তুমি 3 তলাটা কিনে নাও। শেয়ারও ভালো হবে, ওখানে একা একা থাকতে হয় ওর। সাইফ প্রগাঢ় হেসে বলল। আশরাফ মিটিমিটি হাসছে দুলাভাইয়ের কথায়। দর্পণের ওষ্ঠাদয় স্মিত হাসি ফুটে উঠল। সে বলল, আপনার অফারটা খারাপ নয়, তবে আপনার ডিসকাউন্ট আমার চাই না। ছেলে হিসেবে 10% ডিসকাউন্ট দিলেই হবে, আমি ভেবে দেখব। এতে আবার ভাবাভাবির কি আছে? কত সুন্দর অফার! তুমি আমাদের সাথে থাকতে চাও না? সিয়ারপন আপনার মেয়ের জন্য খুবই বিশেষ এবং প্রিয় একটি বাড়ি। সে সেখানে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আমার মনে হয় না সে এই অফারটিকে অপছন্দ করবে। তুমি দেখে নিও, শিয়া আমার অফারে খুশি হবে। সে এক পায়ে রাজি হয়ে যাবে। হলে ভালো, আবার কোনো সমস্যা নেই। দর্পণ অনা আগ্রহী কণ্ঠে কাজ ঝাঁকিয়ে বলল। খাওয়া শেষ হতেই আশরাফ ছেলেকে দেখিয়ে দুলাভাইকে বলল, দেখো দুলাভাই, আরব তোমার কাছে ঘুমাতে চাইছে, কেমন করছি দেখো। সাইফ চোখ ছোট ছোট করে তাকাই একবার শ্যালকের দিকে, আরেকবার তার কোলে থাকা ঘুমন্ত আরাফের দিকে। ছেলেটা ঘুমিয়ে আছে, সে কিনা তার কাছে ঘুমানোর জন্য কেমন করছে। কত বড় ধান্দাবাজ। সে ধীর পায়ে হেঁটে আশরাফের পাশে দাঁড়ায়, ধিমি কণ্ঠে শুধায়, একা একা খেয়ে এসেছো? আমাকে একটু সাথে নিয়ে খেতে। কি খেয়েছি? হার্ড ড্রিঙ্কস। সবাইকে নিজের মতো মাতাল পেয়েছ? আমার তোমার মতো হুটহাট ওসব খাওয়ার অভ্যাস নেই।
আশরাফ খেকিয়ে উঠে বলল, বাবু মিনমির পেটে আসার পর থেকে সে হার্ড ড্রিঙ্কস, স্মোকিং এগুলো ছেও দেখনি। এখন না খাওয়ার অভ্যাসটাই দৃঢ় হয়ে গিয়েছে। এখন আর ওগুলো খায় না। দর্পণ মিটিমিটি হেসে দুজনের কথা শুনছে। তাকে হাসতে দেখে সাইদ কপাল কুচকে জিজ্ঞাসা করে, তুমি কি এইসব খাওটাও নাকি? দেখো, খেয়ে থাকলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আমার মেয়ে এইসব মোটেই পছন্দ করে না। সিগারেটের গন্ধেও তার শ্বাসকষ্ট হয়। দর্পণে মিটিমিটি হাসি প্রগাঢ় হয়। শ্বশুরের কথা অগ্রাহ্য করে সে আশরাফের দিকে হাত বাড়িয়ে বলল, ওকে আমার কাছে দিন, আজও আমার কাছে থাকুক। শিয়া অসুস্থ। আশরাফ চিন্তিত কণ্ঠে বলল। দর্পণ তাকে আশ্বস্ত করে বলল, সমস্যা নেই, ওকে বিরক্ত করব না, আমি রাখবো। আর আরাফ তো ঘুমিয়েই আছে, আমার মনে হয় না রাতে আর উঠবে। উঠবে উঠবে, 100 বার উঠবে। হুলু বিড়ালের ছানা, এটা আপনি চিনেননি এখনো? রাতে 10 মিনিট অন্তর উঠে উঠে ইঁদুর ছানাকে খোঁজে। আশরাফ নাটকীয় ভঙ্গিতে বলল। দর্পণ হাসি আটকাতে পারল না। সে শব্দ করে হেসে উঠল। আশরাফের ভাষ্য মতে ইঁদুর ছানা হলো মিনময়ী, আর আরাফ কিছুক্ষণ পরপর উঠে মাকে খোঁজে দুধ খাওয়ার জন্য। সমস্যা নেই, আপনি ওর ফিডার দিয়ে যান, আমি রাখছি। বলেই দর্পণ আরাফকে কোলে তুলে নিয়ে হাঁটা ধরল। দর্পণ গভীর দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখে আরাফকে। শারীরিক এক একটা গঠন চোখ ভরে দেখে। ছোট ছোট হাত, আঙ্গুলের মতো মোটা মোটা আঙ্গুল, ফুলকো ফুলকো দুটো গালের আড়ালে নাক, ঠোঁট চাপা পড়ে সংকুচিত হয়ে আছে। সে স্নেহের হাসি হাসলো, আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয় ফুলকো ফুলকো দুই গালে। ছেলেটাকে দেখলেই মনে হয় বুকে চেপে রাখতে। নরম তুলতুলে একটা পান্ডা। হাঁটতে হাঁটতে সে দরজা খুলে ঘরে ঢুকতেই চোখ যায় বিছানায়। কোকোমেলন প্রিন্টেড নাইট ড্রেস স্বরূপ পায়জামা আর ঢিলেঢালা ফতুয়া পরা বাচ্চা আদলের একটি মেয়ের মতো দেখতে লাগছে সিয়াকে। ঘুমের স্টাইল দেখে তার ভুরু কুঁচকে যায়। দুই পা দুই দিকে, দুহাত মাথার উপরে রেখে আরামে ঘুমিয়ে আছে। সিয়ার ঘুম এত খারাপ নয়, তবে আজকেই এমন শুধু খোলামেলা ঘুমাচ্ছে, ক্লান্ত কিনা। সুবেদার হাঁটছে পুরো ঘর জুড়ে বলে ভুল হবে। নমিতার আশেপাশে ঘুরঘুর করছে। চোখে মুখে তার হতাশা, নিরাশা, চিন্তার আনাগোনা। কেননা নমিতা এসেছে 4 ঘন্টা হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত নমিতা তাকে একটা চুমু দেয়নি, হুটহাট গায়ে পড়েনি, বাচ্চার মতো পকর পকর করেনি, এমনকি দরকার ব্যতীত একটা কথাও বলেনি। নমিতার আশেই সে যতটাই উৎফুল্ল ছিল, এখন ঠিক ততটাই মন খারাপ হয়ে গিয়েছে তার। খাওয়া দাওয়া শেষে নমিতা খাবারের টেবিল মুছে রাখছে। শাশুড়িকে ঘরে পাঠিয়ে দিয়েছে, সারাদিন কাজ করেছে, এখন রেস্ট করুক। পেছনে হাত বেঁধে সুবেদার ডাইনিং টেবিলের আশেপাশে ধীর পায়ে হাঁটছে আর খুক খুক করে কাশছে। তেজরা চোরা দৃষ্টি তার নমিতার উপরে নিবদ্ধ। কাশির উদ্দেশ্য যেন নমিতার দৃষ্টি আকর্ষণ করতে পারে, কিন্তু নমিতা তাকাচ্ছে না তার দিকে। সে নিজ কাজে ব্যস্ত। এটা দেখে সুবেদার আরও কাছাকাছি গিয়ে জোরে জোরে কাশতে লাগলো। অনবরত এমন কাশির শব্দে নমিতা হাতের কাজ থামি সুবেদারের দিকে তাকায়। অমনি সুবেদারের চোরা দৃষ্টির সাথে তার দৃষ্টি মিলে যায়। সুবেদার গলা খাকারি দিয়ে কাচুমাচু করে উঠল। নমিতা শীতল দৃষ্টি ফেলে শুধায়, কাশি হয়েছে, আদা চা করে দেব? সুবেদার আলাভোলা দৃষ্টিতে তাকিয়ে ঘন ঘন মাথা নাড়ল। নমিতা নির্বিকার আবার নিজের কাজে মগ্ন হলো। সুবেদার পুনরায় মুখ কালো করে নমিতার আশেপাশে ঘুরঘুর করতে লাগলো, আর চোখে তাকে দেখতে থাকে। নমিতার কাজ শেষ করে ঘরের দিকে পা বাড়ে। নমিতাকে ঘরে যেতে দেখে সুবেদা তড়িৎ গতিতে দৌড়ে গেল নিজের রুমে। গিয়ে বিছানায় শটানো হয়ে শুয়ে পড়ল প্রশস্ত বুকটি পেতে। এখন নিশ্চয়ই তাকে জড়িয়ে ধরে ঘুমাবে, কিন্তু মধ্য কথা আজ যেন হতাশা, নিরাশা সুবেদারের পিছু ছাড়ছে না, পণ করেছে। সুবেদারকে এক বুক হতাশা উপহার দিয়ে নমিতা ওয়াশরুম থেকে বেরিয়ে লাইট নিভিয়ে চুপ করে বিছানার এক কিনারে শুয়ে পড়ল। সুবেদার আশ্চর্য হয়ে গেল নিজেদের মাঝে এক হাতে দূরত্ব রেখে। এটাও বুঝি সম্ভব? নমিতা ঘুমিয়ে গেল তাকে জড়িয়ে না ধরেই। সে উকিঝুঁকি মারতে শুরু করেছে। তার পিশাচিনী শয়তানি ছেড়ে দিয়েছে। তবে তার কি হবে? পিশাচিনীর তাণ্ডব না দেখলে যে তার দিন ভালো যায় না, মন খারাপ হয়, ঘুম হয় না। অনেকটা সময় অতিবাহিত হলেও সুবেদার ঘুমাতে পারল না অস্থিরতায়। কিছু বলতেও পারছে না। অসহায় কণ্ঠে বিড়বিড় করে বলে, একা একা ঘুমিয়ে গিয়েছে। রাগ করেছে নাকি কেউ পরা পানি খাইয়ে দিয়েছে, তাই ভালো হয়ে গিয়েছে। এর জন্যই বলি স্বামী ছেড়ে কোথাও না যেতে। এসেছে থেকে একটা চুমু দেয়নি, গায়ে পড়েনি, এখন আবার না জোরে ধরেই ঘুমিয়ে পড়েছে। হে আল্লাহ, তুমি আমার পিশাচিনীকে ফিরিয়ে দাও।
এই ভালো ভদ্র নমিতাকে আমার চাই না। আমার আগে নমিতাকে ফিরে দাও প্লিজ। সুবেদার কাঁদো কাঁদো চেহারায় তাকিয়ে বলল। নমিতার কোনো হেলদোল না দেখে নিরুপায় সুবেদার ঘুমানোর চেষ্টা করলো প্রাণপণে, কিন্তু পারল না। পাশে সাহিত্য এই নারী এত নম্রতা মৌনতা সে সহ্য করতে পারছে না। ঘুম আসবে কি করে? অন্তঃস্থলের উচ্চাটন সামলে সে নমিতার কাছে এগিয়ে যায় নিঃশব্দে। উকি চকি দিয়ে দেখে নমিতা ঘুমিয়ে গিয়েছে কিনা। হ্যাঁ, বদ্ধ নেত্রে গভীর ঘুমে আচ্ছন্ন নমিতা। সুবেদারের মুখে হাসি ফুটে উঠল। সে ধীর গতিতে নমিতার গা ঘেঁষে পেছন থেকে জড়িয়ে ধরল। পরম আবেশে কোকড়ানো ঘন চুলগুলো মাঝে মুখ ডুবিয়ে দেয়। বিগত একটা সপ্তাহ ঘুমাতে গিয়ে সে কী পরিমাণে ছটফট করেছে তা শুধু নিজেই জানে। এই একটু উষ্ণ আলিঙ্গন, শ্যাম্পুর কৃত্রিম সুগন্ধ, সমরসিনী চুলের স্পর্শ তার আরামের ঘুমের কারণ। আজ অপেক্ষার অবসান ঘটল, তাও এমন বিকৃতভাবে। ছটফটানি ভাব উবে গেল। প্রশান্তি এসে হানা দেয় অন্তঃস্থলে। পোকার হেসে আরও নিবিড়ভাবে জড়িয়ে নেয় মেয়েটিকে নিজের সাথে। আজ রাতটা এভাবে কাটাক, আগামীকাল না হয় তার পিশাচিনীকে ফিরিয়ে আনা যাবে। তাতে যদি এই ডাকিনীর কাছে আত্মসমর্পণ করতে হয় করবে, তবু তার পিশাচিনীকেই চাই। বদ্ধ নেত্রের ঘন পল্লব কেঁপে উঠল শক্ত আলিঙ্গনে। নমিতার ওষ্ঠদয়ে এক ফালি হাসি ফুটে উঠল নিজের বিশ্বাসকে ভঙ্গ হতে দেখে। লোকটির থেকে দূরত্ব বজায় রেখে চলা যে তার মরণ যন্ত্রণার সমান, এটি আজ অনুভব করতে পারল। আপার বাসায় বেড়াতে গিয়ে আপাকে নিজের সংসারের ব্যাপারে সব বলেছে। তখন আপা তাকে বলে কিছুদিন সুবেদারের থেকে দূরত্ব বজায় রেখে চলতে, সুবেদারের প্রতিক্রিয়া পর্যবেক্ষণের জন্য। নমিতার বিশ্বাস ছিল সুবেদার খুশি হবে তার থেকে দূরত্ব বজায় রেখে চলতে, কিন্তু সে ভাবতে পারেনি যে সে ইতিমধ্যে সুবেদারের অভ্যাস হয়ে গিয়েছে। তাকে না জড়িয়ে ধরে সুবেদারও ঘুমাতে পারে না, যেমনটি সে পারছিল না। এতক্ষণ যাবৎ দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে শুয়েছিল, ঘুমাতে পারছিল না লোকটিকে না জড়িয়ে ধরে। লোকটি পাশে না থাকে সেটা আলাদা কথা, কিন্তু পাশে থেকেও তাকে না জড়িয়ে ধরে ঘুমানো তার পক্ষে অসম্ভব। সে খুশিতে আপ্লুত হয়ে সুবেদারের দিকে ঘুরে দুহাতে তার গলা জড়িয়ে ধরে বুকে মুখ গুজে দেয়। সুবেদারের সদ্য লেগে আসা তন্দ্রা ভঙ্গ হয়ে গেল, কারণ নিবিড় আলিঙ্গনে দুজনেই ঘুমের ভান ধরে বসে আছে। অষ্টপুটে প্রাণবন্ত হাসি খেলে গেল সুবেদারের দেহ মন জুড়ে। তখন শুধু সুখ আর সুখ। ঘুমন্ত আরবকে সিয়াসার পাশে শুয়ে দিয়ে দর্পণ হাঁটু গেড়ে বসে সিয়াসার পাশে এলোমেলো চুলগুলো আলতো হাতে গুছিয়ে দিয়ে ধিমি কণ্ঠে ডেকে ওঠে সিয়াসাকে। সিয়া, এখন একটু ওঠো, খেয়ে নাও। অনেক বড় রাত, এতক্ষণ না খেয়ে থাকলে অ্যাসিডিটি বাড়বে, শরীর আরও দুর্বল হয়ে পড়বে। খুলতে না চাও চোখ দুটো জোরপূর্বক খুলল সিয়া প্রিয় মানুষটির যত্নমাখা কণ্ঠে। রুক্ষ শুষ্ক ওষ্ঠে জন হাসি ফুটে ওঠে জন কণ্ঠে শুধায়, আপনি খেয়েছেন? খেয়েছি, এখন তুমি খাবে, ওঠো। আব্বু কাস্টার্ড বানিয়েছে তোমার জন্য। এলোমেলো চুলে সিয়া উঠে বসতেই আরাপের দিকে চোখ যায়। সে কৌতূহলী কণ্ঠে শুধায়, ওকে এখানে এনেছে কে? আমি। কতক্ষণ হলো ও এখানে? 1-1.5 ঘন্টা হবে। কেন? দর্পণ এক চামচ খাবার সিয়াসার মুখে তুলে দিয়ে শুধায়। সিয়াসার চোখে মুখে মৃদু অবাকের রেশ ধরে শুধায়, আপনি ওকে এতক্ষণ রেখেছেন? ও ঘুমিয়েছিল তো, একবার শুধু উঠেছিল, আবার আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আপনার ভালো দক্ষতা আছে বাচ্চাদের রাখার। বাক্যটি শেষ করতে না করতেই দৈবাত সিয়াসা মুখ চেপে ধরে। দর্পণ উদ্বিগ্ন হয়ে পড়ে। খাবারের বাটিটা রেখে উদ্বিগ্ন কণ্ঠে শুধায়, কি হয়েছে? খারাপ লাগছে? মুখ চেপে ধরলে কেন? বমি আসছে? সিয়াসা জবাব দেওয়ার সুযোগ আর পেল না। বিছানা থেকে তড়িঘড়ি করে নামতে সে গলগল করে বমি করে দিল। দর্পণ সাথে সাথে সিয়াসার মাথা চেপে নিজের সাথে আগলে নেয়। লাগাতার 5 মিনিট ধরে বমি করে সিয়াসার দেহ আরও দুর্বল হয়ে পড়ে। দুর্বল দেহটি নেতিয়ে পড়ে দর্পণের বাহু ডোরে। দর্পণ ঘেমে উঠল। আচমকাই আতঙ্ক ঘিরে ধরল। হঠাৎ সিয়াসার এত অসুস্থ হয়ে পড়ে। সে ওই টিস্যু দিয়ে সিয়াসার মুখ মুছে দিয়ে পানি এগিয়ে দেয়। উদ্বিগ্ন কণ্ঠে বলে, তোমার শারীরিক অবস্থা অনেকটা খারাপ সিয়া, চলো আমরা হাসপাতালে যাই। এভাবে বসে থাকাটা ঠিক নয়। শারীরিক দুর্বলতা, ভার হয়ে আসা মাথা, বমি বমি ভাব, এত অসুস্থতার মাঝেও আজ সিয়াসার কোনো খারাপ লাগা
অনুভব হলো না, বরং এতদিন যেই সিমটমগুলো নিজের মধ্যে দেখার জন্য সে উদ্গ্রীব তৃষ্ণার্ত ছিল, আজ সেগুলো নিজের মাঝে খুঁজে পেয়ে মেয়েটি আনন্দ রীতিমতো কাঁপছে। বিছানা আঁকড়ে ধরে নত মস্তকে বসে থাকা সিয়াসার চোখ থেকে টপ টপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এতে যেন দর্পণের ভয় বেড়ে যায় আরও। সে হাঁটু গেয়ে বসে দোয়াতের আজলাই আঁকড়ে ধরে মাখন রঙা লম্বাটে মুখশ্রী আদুরে গলায় বলে, অনেক কষ্ট হচ্ছে সিয়া, এমনটা কেন হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। ফুড পয়জনিং হয়েছে নিশ্চয়ই, তুমি তো বোঝো এইসব বিষয়ে, তাহলে একটু খুলে বলো কি ওষুধ লাগবে বলো, আমি এক্ষুনি নিয়ে আসছি, নয়তো চলো হাসপাতালে চলো। সিয়াসা শীতল দৃষ্টিতে তাকিয়ে থাকে উদ্বিগ্ন চেহারাটির দিকে। সে জানে তার মাঝে সিয়াপন্নের ছোট্ট একটি অংশ বেড়ে উঠছে, তবু সে পুরোপুরি সুনিশ্চিত না হয়ে দর্পণকে এটা জানাবে না। সিয়াসার আড়ষ্টতা ভাঙে, তার গাল আঁকড়ে ধরা দর্পণে দুটো হাত নিজের হাতের মুঠোয় নিয়ে তাতে ঠোঁট ছুঁয়ে দিয়ে ধিমি কণ্ঠে বলল, শরীরে যখন এইচসিজি লেভেল, ইনস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোন অতিমাত্রায় বৃদ্ধি পায় তখন এমন বমি হয়। এটা স্বাভাবিক বিষয়, চিন্তা করবেন না, তেমন মারাত্মক কিছু নয়। এগুলো কি? আপনাকে এখন এগুলো বোঝাতে হলে গোটা এক লেকচার শোনাতে হবে, যেটা আমার পক্ষে সম্ভব নয়। আমি আর এগুলো খাবো না, আমার ঘুম পেয়েছে, ঘুমাবো। দেখবেন সকালে উঠে একদম ঠিক হয়ে যাব। কিন্তু তুমি তো কিছুই খেলে না, এভাবে না খেয়ে থাকলে তোমার শরীর আরো খারাপ করবে। অন্য কি খাবে বলো, কি খেতে ইচ্ছে করছে? কিছু ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন খেলেই বমি হবে। সিয়াসা বিছানায় গা এলিয়ে দিয়ে আরাবকে বুকে জড়িয়ে নিতে নিতে বলল। দর্পণকে চিন্তিত দেখা গেল। সে ঠোঁট কামড়ে কিছু ভাবল, অতঃপর দ্রুতভাবে বেরিয়ে গেল রুম থেকে। রুম থেকে বের হতেই ডাইনিং রুমে মিনময়ী দেখা পেল দর্পণ। মিনময়ীর হাতে পানির জগ রেখে শুধাই, আরাব আপনাকে বিরক্ত করছে? আমি এক্ষুনি আনতে যেতাম ওকে। তোমার ছেলে আর সিয়া জড়াজড়ি করে আরামে ঘুমিয়ে আছে, তাদের বিরক্ত করো না, ঘুমোতে দাও। সে একটু বিরক্ত করেনি আমায়, তুমি আমায় একটু সাহায্য করো, আমায় কিছু কমলা দাও। উনি ঠিক আছে, উঠেছে, খাবার খেয়েছে? মিনময়ী ফলের ঝুড়ি থেকে কমলা তুলে নিতে নিতে জিজ্ঞাসা করে, উঠেছে, খাবার খেয়েছে, সব বমি করে ফেলেও দিয়েছে, তার জন্যই কমলা নিতে আসলাম। এটা খেলে বমি বমি ভাব কেটে যাবে। মিনময়ীর মাথায় সাথে সাথে কিছু একটা খেলে গেল, তবে প্রকাশ করলো না। সে কমলা ধুয়ে খোসা ছাড়িয়ে প্লেটে করে দর্পণের হাতে দিয়ে বলল, আরাব উঠলে আপনি ওর বাবার কাছে একটা ফোন করবেন, তাহলেই আমি চলে আসবো ওকে নিতে। আচ্ছা ঠিক আছে, এত চিন্তার কিছু নেই। তোমার ছেলে একটা লোনের পুতুল মৃন্ময়ী, শান্তশিষ্ট কাউকে একটু বিরক্ত করে না। ও উঠলে আমি ফোন দেব, এখন যাও, ঘুমাতে যাও। বলেই দর্পণ বেরিয়ে আসে ডাইনিং রুম থেকে। সিয়াসা ততক্ষণে গভীর ঘুমে তলিয়ে গিয়েছে। সে গিয়ে সিয়াসার মাথার কাছে বসলো, জোরপূর্বক সিয়ার ঘুম ভাঙায়। সিয়া বিরক্তি দিতে নাক মুখ কুচকে বলে, খুব জ্বালাচ্ছেন মেজর। দর্পণ কানে তোলে না তার কথা। সে এক একে কমলার কোয়া সিয়াসার মুখে পুড়ে দিতে লাগলো, আর সিয়াসা বাধ্য হয়ে বদ্ধ নেত্রে কমলা খেতে লাগলো। খাওয়া শেষে দর্পণ সিয়াসার পাশ ঘেঁষে শুয়ে পড়ে। সিয়াসা এবং আরাবকে জড়িয়ে ধরে সিয়াসা অনুভব করে এই সময়টাকে এভাবে একদিন দর্পণের বাহুডোরে থাকবে সে এবং অনাগত তাদের অংশ। সকাল 10টা। সিয়াসা সকাল সকাল সিয়াপনে চলে এসেছে। দর্পণ আজ ছুটি নিতে চাইলেও তাকে ছুটি দেওয়া হয়নি, বরং বাধ্যতামূলক তাকে অতিসত্ত্ব সেনানিবাসে উপস্থিত হয়েছে। সে ঘরে সেই হাতের কাজগুলো গুছিয়ে নিচ্ছে। হাতের কাজ করতে করতে সে অজস্র বারের মতো ফোনটি হাতে নিয়ে দেখে মিলন ভাই নামক নাম্বারটি থেকে কোনো কল আসলো কি না। না, আসেনি। মলিনতারা ভিড় জমাতে চাইলেও তাদের দূর দূর করে তাড়িয়ে দিয়ে কৃত্রিম হাসি ফুটিয়ে তুলল জোরপূর্বক গান গাইতে লাগলো গুনগুনিয়ে। সাময়িক এই বিষয়টাকে ভুলে থাকার জন্য রমলা আসলো তার সময় মতো। সিয়াসা তখন পুরোপুরি নিমগ্ন ঘরের কাজে ভুলে বসেছে। সে গতকাল থেকে একটা ফোন কলের প্রতীক্ষায় রয়েছে। সে যখন পুরোদস্তর মগ্ন নিজ কর্মে, তখনই টেবিলের উপর রাখা ফোনটি সশব্দে বেজে উঠল। সেই শব্দে সিয়াসার মাথায় এক একটি স্নায়িত দৈবাত আলোড়ন সৃষ্টি হলো। মস্তিষ্কে তৎক্ষণাৎ হানা দিল লিমন ভাইয়ের ফোন দেওয়ার কথা ছিল। সে ছুটতে গিয়েও নিজের গতিরোধ করলো। এক পলক নিজের উদরের দিকে তাকিয়ে পুনরায় সে ধীর পায়ে হাঁটতে লাগলো। টি টেবিলের কাছে যেতেই দেখতে পেল স্ক্রিনে লিমন ভাই নামটি ভাসছে। সে কম্পিত হাতে ফোন তুলেনি, কানে ধরতে লিমনের হাস্যোজ্জ্বল কণ্ঠস্বর ভেসে আসলো,
ম্যাডাম বিকেলে আসলে মিষ্টি নিয়ে আসবেন, কিন্তু মিষ্টি না খেয়ে আজ আপনাকে আমরা কেউ ছাড়বো না। পজিটিভ? 100%। লিমন উৎসাহিত কণ্ঠে বলল। মেয়েটির হাসি মাখা মুখে তখন অশ্রুর আনাগোনা, আনন্দে অশ্রু এগুলো। মেজ দর্পণের এখন নিজস্ব একটি পরিবার রয়েছে। সে সাথে সাথে ফোন লাগে দর্পণের ফোনে। সেনানিবাসের বোর্ড মিটিং রুম জুড়ে গাম্ভীর্যতা, যুক্তিতর্ক, বাধ্যবাধকতা, বাকবিতণ্ডার এক উষ্ণ পরিবেশ বিদ্যমান। সকল উচ্চ পদস্থ কর্মকর্তারা নীরবে চুপসে বসে আছে মেজর দর্পণ এহসানের ক্ষিপ্ত উগ্র আচরণে। উপস্থিত সকলের কাছে অপরিচিত মেজর দর্পণ এহসানের এই রূপটি। স্যার, আমি অফিসিয়ালি অনেক আগেই জানিয়েছি আমি আর কখনো বাহিরে মিশনে যাব না। তবে আমায় কেন এই মিশনের কমান্ডার বানানো হয়েছে? বিহেভ ইয়োরসেলফ মেজর। আওয়াজ নিচু করুন। আমরা জানি আপনি অনেক আগেই ব্যাটালিয়ন ফোর্স থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন, কিন্তু এই মিশনের জন্য অনেক আগেই আপনাকে লিড কমান্ডার হিসেবে সিলেক্ট করে রেখেছিলেন প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ইবতিসাম এনাম, যেটা এতদিন পর এখন এসে কার্যকর হয়েছে। আর রাষ্ট্রীয় অনুমোদন অনুযায়ী আপনি এই মিশনের লিড কমান্ডার। আপনাকে যে কোনো মূল্যে এই মিশন কমপ্লিট করতে হবে, and there is no second option. You know well, in this job here is no alternative. নিরুপায় বিকল্পহীন দর্পণ জীবনের এই চরম বিদঘুটের সত্যের সামনে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে। সে ভালো করেই জানে তার সামনে মৃত্যু ব্যতীত বিকল্প কোনো পথ খোলা নেই। হি হ্যাভ টু কমপ্লিট দিস মিশন অ্যাট অ্যানি কস্ট। চল শক্ত হয়ে আসলো অসহ্যকর এই বিষাদীয় অনুভূতিতে। বুকের ভেতর যন্ত্রণা ক্রমশই প্রবল হচ্ছে। আগে তো একা ছিল, ত্রিভুবনে কেউ ছিল না। সে মরলেও কেউ এক ফোঁটা চোখের জল ফেলতো না, কিংবা লাশটি নিতেও কেউ আসতো না। কিন্তু এখন যে এসব নিয়ে ভাবলেও তাকে শতবার ভাবতে হয়। তার একটা পরিবার রয়েছে যারা তার জন্য অপেক্ষা করে থাকে। চোখের সামনে ভেসে উঠল গত রাতের মেয়েটি নেতিয়ে পড়া সেই দৃশ্য। মেয়েটি যে অসুস্থ। প্যান্টের বাম পকেটে ব্যক্তিগত ফোনটি অনবরত ভাইব্রেট করে যাচ্ছে। মিটিং রুমের গাম্ভীর্যতা রুলস রেগুলেশনের অমান্য করে ফোনটি রিসিভ করে কানে তুলল। ভেসে আসলো চিরচেনা সেই নারীটির উচ্ছ্বাসিত কণ্ঠ। দর্পণ বাসায় আসবেন কখন? দর্পণ মিলান দৃষ্টিতে তাকায় জানালা ভেদ করে অদূরে রানওয়ের দিকে। ধিমি কণ্ঠে জানায়, আসছি। তাড়াতাড়ি আসুন, আমি অপেক্ষা করছি। বলে লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। দর্পণ অসহায় দৃষ্টিতে তাকায় বর্তমান সেনাপ্রধান এবং মেজর ওয়ালিউল্লার দিকে। মেয়েটির সামনে দাঁড়াবে কি করে? সে কথা দিয়েছিল কেমন প্রতিক্রিয়া দেখাবে যদি আরও শরীর খারাপ করে এটা শোনা পড়ে। সিয়াসার সামরিক দূরত্ব সহ্য করে নিতে পারলো, এটা সহ্য করতে পারবে না। অজস্র বেদনাদায়ক প্রশ্নেরা ধ্বংসযজ্ঞ চালাতে শুরু করলো দর্পণের বক্ষ মাঝার জুড়ে। কেন সুখ দীর্ঘায়িত হয় না? কাস্টল প্রলোপনের নেমপ্লেটে খচিত স্বর্ণালী বনের গুটি কয়েক অক্ষরে সংযোগে একটি নাম সিয়াপন। তার সাথে জুড়ে রয়েছে দুটি প্রাণ, অথচ একটি আত্মা। রুক্ষ হাতের আলতো স্পর্শে ছুঁয়ে ছুঁয়ে গেল পুরো নেমপ্লেট জুড়ে। নেমপ্লেটের কিনারায় ঝুলছে দুটো পুতুল, একটা মেয়ে আর একটা ছেলে পুতুল। সিয়াসার ভাষ্যমতে এই দুটো পুতুল তাদেরকে নির্দেশ করে। নিতান্তই বাচ্চামা, তবুও এটি তার কাছে বিশেষ। সিয়াসার প্রত্যেকটি কাজে কথায় ভাবনায় সে জড়িয়ে আছে, শুধুই সে। উদাসীন দৃষ্টিতে হাসির এক ফালি উজ্জ্বল রশ্মি ঝলমলিয়ে উঠল। ওষ্ঠকোণে মিলান হাসি ফুটে ওঠে দর্পণের। বার দুয়েক কলিং বেল বাজাতেই সদর দরজাটি খুলে যায়। খুলতেই রমলার মুখটি ভেসে উঠল। সে উচ্চস্বরে জিজ্ঞাসা করে, আজ এত তাড়াতাড়ি আয়শা পড়ছেন ভাইজান? দর্পণ মাথা নাড়ল রমলার কথায়। সু ক্যাবিনেটে জুতো খুলে রাখতে রাখতে বলে, আপনি আজ এখনো আছেন? আমি তো ভেবেছিলাম ঘরে ফিরে আপনাকে পাবো না। থাকুম না ভাবিজান, আজ কত কি রান্না বান্না করছে জানেন? তারে সেই সব রান্না করতে সাহায্য করতে হইছে। রান্না শেষে রান্নাঘর ধুইয়া মুইসা পরিষ্কার করতে হইছে, থালা বাসন সব ধুইতে হইছে, তারপর ঘর ঝাড়ু দিয়া মুইসা এখন যাইয়া কাজ শেষ হইল। আমি এখন জামুগা। রমলা ব্যস্ত পায়ে ঘরের ভেতর ঢুকতে ঢুকতে উচ্চস্বরে বলল। দর্পণও দরজা আটকে ঘরে ঢুকে রমলাকে ডেকে বলল, আপা শুনুন। হ জলদি কন, আমার দেরি হইয়া যাইতাছে। এখনো এক বাসায় কাম কইরা আমার বাড়ি ফিরতে হইব। রমলা শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে এগিয়ে এসে বলল।
দর্পণ পকেট থেকে মানিব্যাগ বের করে 5,000 টাকা তার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা আপনার এই মাসের বেতনের টাকা আপা। আগামীকাল থেকে আর কাজ করতে আসার প্রয়োজন নেই। কেন কাজ করতে আসুম না কেন? আমি বাড়িতে থাকবো না, সিয়া ওই বাড়িতে থাকবে, এখানে কেউ থাকবে না, তাই আর কাজ করার প্রয়োজন নেই আপা। কেন যাইবেন কোথাও? জরুরি কাজে বিদেশে যেতে হবে আপা। আপনি ভালো থাকবেন। আবার আমরা যখন বাসাতে আসবো তখন ডাক দিলে চলে আসবেন, আবার আসবেন কিন্তু। হুম আসুম না কেন, 100 বার আসুম। আপনারা অনেক ভালো মানুষ। আপনাকেও বাসায় কাজ করতে আমার ভালো লাগে। যখন আইবেন আমারে শুধু একটা ফোন লাগাইবেন, আমি বাচ্চা থাকলে সাথে সাথে চলে আসুম। বলেই রমলা টাকাগুলোর দিকে তাকায়। নির্দিষ্ট বেতনের থেকে 1,000 টাকা বেশি দেখে পুনরায় জিজ্ঞেস করে, কিন্তু এখনো তো 1 মাস পুরা হয় নাই, তাই এতগুলা টাকা দিলেন কেন? আবার বেতনের চাইতেও 1,000 টাকা বেশিও দিচ্ছেন। পুরোটাই রাখুন, ওটা আমি আপনাকে খুশি হয়ে দিয়েছি, নাকচ করবেন না আপা। রমলা বলার মতো কিছু খুঁজে পেল না, তাই মাথা দুলিয়ে রেখে দেয় টাকাগুলো। তার তাড়া থাকে, সে ব্যস্ত গতিতে দর্পণের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। ভাবি গোসলে গিয়েছে, নয়তো তাকেও বলে যেত। দুপুর 1টা বাজে, এখন থেকে বের হতেই হবে। রমলা যেতে দর্পণ দরজা আটকে দেয়। দরজার হাতল ধরেই পুরো ঘরময় একবার শীতল দৃষ্টিতে তাকায়। ধীর পায়ে হেঁটে সে বসার ঘর পেরিয়ে ডাইনিং টেবিলের কাছে যায়। টেবিল জুড়ে এলাহি খাবারের আয়োজন। দর্পণ মৃদু হেসে একে একে ঢাকনা তুলে দেখতে লাগলো কি কি বানিয়েছে সিয়া। সব হেভি খাবার, কাচ্চি রোস্ট, শামি কাবাব ইটসেট্রা, সাথে অনেক ধরনের মিষ্টান্ন রয়েছে। এত আয়োজনের কারণ বুঝলো না সে। পরবর্তী ঢাকনা উঠিয়ে পুডিং দেখতেই সে খাওয়ার জন্য হাত বাড়িয়ে দেয়। খাবারে হাত দেওয়ার আগে কেউ হাতের উপর একটা চাপড় মারল। সে সপ্রতিভ চাহনিতে তাকায় নিজের পাশে সদ্যই গতিরোধ করা কুচকানো মুখটির দিকে। মুখটি দেখতেই দৃষ্টি গভীর থেকে গভীর হতে থাকে। ভেজা চুল, গাঢ় মেরুন রঙা জামদানি শাড়ি, হাতে কানে গলায় নতুন বইদের মতো স্বর্ণ অলংকার, নাকে ছোট্ট একটি সাদা পাথরের নথ, সাথে মাখন রঙা মুখশ্রীর এক বশীভূত মনোমুগ্ধকর সৌন্দর্যে দর্পণ নির্নিমেষ তাকিয়ে থাকে। মেয়েটির সৌন্দর্যের বর্ণনা যেন তার কল্পনাকেও হার মানায়। হঠাৎ করেই এই চোখ ধাঁধানো সৌন্দর্যের রহস্য খুঁজতে যায় না দর্পণ। মলিনতায় আচ্ছাদিত হতে থাকে অন্তরস্থল, সমীচে ফুরিয়ে যাচ্ছে। বশীভূত দর্পণকে উপেক্ষা করে সিয়াসা কপাল কুচকে বলল, হাত পা না ধুয়ে খাবারে হাত বসিয়ে দিচ্ছেন কেন, ডার্টি মেজর? কয়েক দফা পলক ঝাপটে দর্পণ হাত উঠিয়ে নেয়। আবিষ্টতা ভেঙে নিজেকে ধাতস্থ করে জোরপূর্বক হাসি ফুটিয়ে তোলে। মেয়েটির কুচকানো মুখটি উপেক্ষা করে মাথা নুয়ে তার গালে শব্দ করে একটা চুমু খেল। পরপরই গালে নরম আলতো দাঁতে কর্তন করে সরে আসে। সরব সিয়াসা গাল আঁকড়ে মৃদু আর্তনাদ করে উঠল, চোখ মুখ কুচকে। দর্পণ নিঃশব্দে গা দুলিয়ে হাসল, বলল, হাত পা ধোঁয়া ছাড়া খাবার খাওয়া যাবে না। আপনাকে তো খাওয়া যাবে। অ্যান্ড ইউ নো ইটস দ্য মোস্ট ইয়ামি ফুড ইন দিস ইউনিভার্স। ফুড? সিয়াসা রাগান্বিত চোখে তাকায় দর্পণের দিকে। দর্পণ মাথা নাড়ে। মাই পার্সোনাল ফুড। সিয়াসা ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে এক পিস পুডিং হাতে তুলে নিয়ে সেটি দর্পণের মুখের সামনে তুলে ধরে। দর্পণ বিলম্বহীন সেটি মুখে নিল। সিয়াসা নরম কণ্ঠে জিজ্ঞাসা করল, ভালো হয়েছে, আরেক পিস দেব? খুব ভালো হয়েছে, কিন্তু আর খাবো না, ভাত খাবো, খিদে পেয়েছে। আমি ফ্রেশ হয়ে আসছি। বলে দর্পণ পা বাড়ে সামনের দিকে। দর্পণকে চলে যেতে দেখে সিয়াসা পেছন থেকে মৃদু চেঁচিয়ে বলল, আমি অনেক কিছু রান্না করেছি, সেগুলো দেখুন। দর্পণ গতিরোধ করে ফিরে তাকায় উদ্বিগ্ন মুখটির দিকে। মেয়েটির দৃষ্টি চঞ্চল। দর্পণ আজ বারংবার থমকে যাচ্ছে এই মুখটির দিকে তাকিয়ে। কেন? সময় ফুরিয়ে যাচ্ছে বলে? হ্যাঁ, মনে হচ্ছে যেন ক্রমশই এই মুখটি, এই চঞ্চল নারীটি তার দৃষ্টির সীমানায় ধোঁয়াশা হয়ে যাচ্ছে। তাই যত পারছি মন ভরে দেখে নিচ্ছে। কণ্ঠনালী ক্ষীণ হয়ে আসে। চঞ্চল উৎকণ্ঠিত দৃষ্টিতে দৃষ্টি রেখেই ক্ষীণ কণ্ঠে বলল, আসছি, একসাথে খাবো সব খাবার যা তুমি বানিয়েছো। বলে দর্পণ দ্রুত পায়ে রুমে চলে যায়। সিয়াসা মলিন দৃষ্টি ফেল টার্ন টেবিলের উপর রাখা পার্পেল কালারের কেকটির উপর, যেখানে গোটা গোটা অক্ষরে লেখা ওয়েলকাম হোম পাপা দর্পণ।
লেখা। লোকটি তা দেখলই না, উদাম দেহে শাওয়ারের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্পণ ক্লান্ত অবসন্ন দৃষ্টিতে তাকিয়ে আছে নিজের দিকে। আজ নিজেকে এত ভঙ্গুর লাগছে কেন? পরিবার থাকা কতটা কষ্টকর আজ যেন তা হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। কেউ কিভাবে এত সুন্দর মায়াময় আপন মানুষগুলোকে রেখে দূরে থাকে? তার যে বুকটা ভারী হয়ে আসছে। এতদিন যেখানেই থাকুক না কেন, যত কষ্টই করুক না কেন, সে জানত দিনের অন্তভাগে সে সকল ক্লেশ ক্লান্তির অবসান হবে মেয়েটির বুকে মাথা রাখলে। কিন্তু এখন সে চাইলে মেয়েটিকে দেখতে পারবে না, ছুঁতে পারবে না, বুকে মাথা রাখতে পারবে না, তার হাতে খেতে পারবে না। সে এগুলোতে নিজেকে অভ্যস্ত করে নিয়েছে। সে যে বড্ড লোভী, স্বার্থপর হয়ে উঠেছে। কত ঘন্টা সময় আছে তার কাছে? গোজল সেরে দর্পণ ধীরস্থির কাবার্ডের উপর থেকে বড় টলিটা নামালো। সেটি নামিয়ে নিজের কাবার্ড থেকে 4টা ফাইল বের করলো। সেগুলো নিয়ে বসা ঘরে আসলো। গলা উঁচিয়ে সিয়াশাকে ডেকে বলল, সিয়া, এখানে খাবার নিয়ে এসো। এখানে আসবেন না? এখানে বসে খাই, খাবার বেড়ে এখানে নিয়ে এসো। সিয়াশা মন খারাপ করে পুনরায় কেকটির দিকে তাকালো। দর্পণ সোফায় বসে ফাইলগুলো থেকে এক একে সবগুলো কাগজ বের করতে লাগলো। সিয়াশা ট্রেতে করে কেকটি আর খাবারের প্লেট নিয়ে এসে টি টেবিলের উপর রাখে। দর্পণ কাজ করতে করতে সেদিকে এক ঝলক দৃষ্টি ফেলে বলল, কেক আনিয়েছো? ছিল না বাসায়, আমায় বলতে আমি নিয়ে আসতাম। সমস্যা নেই, মেহমত ভাই এনে দিয়েছে। সিয়াশা দর্পণকে পর্যবেক্ষণ করতে করতে বলল, কিন্তু দর্পণ সে তো নিজের কাজে এতটাই নিমগ্ন যে সে কেক ব্যতীত কোনো কিছুই খেয়াল করেনি। সিয়াশা কেক খেতে পছন্দ করে, সবসময় সে ঘরে কেক এনে রাখে। আজও সে সাধারণ একটা কেকই ভাবল দর্পণ। একবারও খেয়াল করেনি কেকটার উপরের ফন্টের ছোট ছোট বাচ্চাদের পোশাক বেলুন দিয়ে কাস্টমাইজ করা কেকটিকে। সিয়াশা হতাশার নিঃশ্বাস ফেল, খাবারের প্লেট হাতে নিয়ে শুধায়, খাওয়ার সময়ও কাজ করতে হবে? দর্পণ কাজগুলো রেখে দিল। পাশ ফিরে তাকাই মলিন মুখটির দিকে, মৃদুস্বরে জিজ্ঞাসা করে, সকাল থেকে শরীর খারাপ করেছিল একবারও? 2বার বমি করেছিলাম। একবার ইলিশ মাছ কাটতে গিয়ে আর একবার পুডিং বানাতে গিয়ে। কি বিশ্রী গন্ধ! সিয়াশা নাক সিটকালো। দর্পণে ভুরু কুঁচকে গেল সিয়াশের কথায়। ইলিশ মাছ মেয়েটির অতিশয় পছন্দের খাবার, তাতে নাক সিটকালো কেন? রিপোর্ট দেবে কখন? সন্ধ্যায় যাব। আপনিও তো যাবেন বলেছিলেন। দর্পণ জবাব দিতে পারল না। সন্ধ্যা 7টার মাঝে তাকে বেরিয়ে যেতে হবে ঢাকার উদ্দেশ্যে। সে বুক ভরা শ্বাস নিয়ে নিজের মাঝে কাঠিন্যতা আনলো। তাকে বলতেই হবে এবং সিয়াশাকে এটা মেনেও নিতে হবে। সিয়াশাকে শক্ত হতে হবে। সে সবসময় তার আবেগ ভালোবাসাকে প্রশ্রয় দেওয়া যাবে না। মনে মনে এত সব ভেবে দর্পণ নিজেকে শক্ত করে তোলো। সিয়াশা দর্পণকে ভাত খাইয়ে দেয় এবং নিজেও খেয়ে নেয়। সিয়াশাকে শুধু ডাল আর লেবু দিয়ে ভাত খেতে দেখে দর্পণ জিজ্ঞাসা করলো, তুমি এত কিছু রান্না করলে অথচ খেলে শুধু ডাল দিয়ে? ডাল খুব মজা। ওগুলো যা রান্না করেছি তা আপনার জন্য। আমার ওগুলো দেখলেই গা গোলায়। সিয়াশা বিকৃত কণ্ঠে বলল। দর্পণ নিভু স্বরে ও বলল, ললাটে তার চিন্তার ভাঁজ সিয়াশার অদ্ভুত আচরণে। সিয়াশা খাবার খেয়ে ধপ করে বসে পড়ল দর্পণে গা ঘেঁষে। দর্পণের কাঁধে মাথা এলিয়ে দিয়ে বলল, বলুন কি বলবেন। দর্পণ ফাইলগুলো তুলে নিল। একটা কাগজ বের করে সেটি সিয়াশার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা এই ফ্ল্যাটের দলিল সিয়া, এটা মেইন কপি, এটা তোমার কাছে রাখবে। এই ফাইলে যত কাগজপত্র আছে সবগুলো মেইন কপি, আর এই ফাইলে যেগুলো রয়েছে সব ফটোকপি। দর্পণ আরেকটি ফাইল দেখিয়ে বলল। সিয়াশা ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইল ফাইলগুলোর দিকে। কোনো কিছুই বুঝতে পারল না আর না চাইল। দর্পণ পুনরায় আরও কিছু কাগজ তার হাতে দিয়ে বলতে লাগলো, বান্দরবানে আমার 2টো ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে আর ঢাকায় রয়েছে 3টা। এই কাগজগুলো ব্যাংকের লেনদেনের সামনে রাখবে, আমি সব বুঝিয়ে দিচ্ছি তোমায়। দর্পণ একের পর এক সব কাগজপত্র দেখিয়ে দেখিয়ে সিয়াশাকে সব বুঝিয়ে দিতে লাগলো। তার কোথায় কি কত টাকা আছে সব কিছু। আর সিয়াশা সে অবুঝপানে তাকিয়ে তাকিয়ে শুধু দর্পণে কথা মতো মাথা নাড়ছে। দুজনকে দেখতে তখন ঠিক যেন শিক্ষক আর তার ব্যক্তিগত শিক্ষার্থী লাগছিল। সব বুঝিয়ে দিয়ে দর্পণ তাকে জিজ্ঞাসা করলো, বুঝেছো? সিয়াশা হাবার মতো দুদিক মাথা নাড়ল, যার মনে সব কিছু তার মাথার উপর দিয়ে গিয়েছে। দর্পণ উষ্ণ নিঃশ্বাস ফেলে পুনরায় বোঝাতে শুরু করলো, এসব ব্যাংকের লেনদেন টাকা পয়সার হিসাব সিয়াশা কোনোদিন রাখেনি, সব বাবা রেখেছে। এমনকি তার প্রতি মাসের বেতনে চায় বাবার অ্যাকাউন্টে। এসব ঝামেলা কখনোই তার পছন্দ ছিল না, আর না আছে, তাই খুব একটা আগ্রহ পেল না দর্পণের কথায়।
দর্পণ পুনরায় সব কাগজপত্র বুঝিয়ে দিল। এই কাগজটা তুমি ভালো করে দেখে রাখো সিয়া। এটা আমার আশ্রমের কাগজ। প্রতি মাসে এই অ্যাকাউন্টে এখানে যত অ্যামাউন্ট লেখা আছে এটা পাঠিয়ে দিও। আপনি এগুলো আমায় কেন বলছেন? এগুলো তো আপনার কাজ। আমার অবর্তমানে এগুলো করা তোমার দায়িত্ব সিয়া। তুমি সব সময় এই কাজগুলো করে যাবে। প্রতি মাসে আশ্রমে নির্দিষ্ট এই অ্যামাউন্টের টাকাটা পাঠিয়ে দেবে। সিয়ারপণ ছাড়া আমার আর কোনো প্রপার্টি নেই সিয়া। ইন ফিউচার তোমার যদি মনে হয় তোমার নিজস্ব একটা বাড়ি কিংবা অন্য আরও কিছু প্রয়োজন, তবে তুমি সহজেই যেন সেই প্রয়োজন পূরণ করতে পারো তার জন্য যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিয়ে রেখেছি। তবুও যদি তোমায় সংকটে পড়তে। তিয়াশার আড়ষ্টতা ভাঙল এবার। এতক্ষণ দর্পণের কথা খুব একটা আমলে না নিলেও এখন তাকে ভাবাচ্ছে দর্পণের কথা। সে দর্পণের পুরো কথা শেষ করতে না দিয়ে জিজ্ঞেস করল, প্রপার্টি, বাড়ি, এগুলো আপনি কি বলছেন? কেন বলছেন? আমার কিছু প্রয়োজন হলে আপনি আছেন না আমার পাশে সব সময়? তবে কেন আমি এগুলো নিয়ে ভাববো? সাপোজ সিয়া, সাপোজ আমি না থাকলাম, আমার অনুপস্থিতির কথা বিবেচনা করে আমি এগুলো বলেছি। আমার অনুপস্থিতিতে তোমায় যেন কোনোভাবে কোনো সমস্যায় না পড়তে হয় তার জন্য এই সকল বিষয় তোমার জেনে রাখা উচিত। আমার কোথায় কি আছে এগুলো সব আমার অবর্তমানে তোমার সামলাতে হবে। আমি জানি আমার অবর্তমানে তোমায় কখনো আর্থিক সংকটে পড়তে হবে না। আব্বু, নানু ভাই, আশরাফ পড়তে দেবে না। তবুও আমার দায়িত্ব তোমাকে সব দিক থেকে সিকিউর রাখা। আর আমার মনে হয় আমি এই পর্যন্ত যতটুকু ইনকাম করেছি তাতে তুমি একটা নির্ঝঞ্ঝাট জীবনযাপন করতে পারবে। যদি বাই এনি চান্স আমার কিছু হয়ে যায় তবে। স্টপ ইট দর্পণ, আপনি সেই থেকে এগুলো কি বলে যাচ্ছেন? কেন বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। আমি এসব কথা শুনতে চাই না, প্লিজ। তিয়াশা উৎকণ্ঠা নিয়ে বলল। দৃষ্টি তার অস্থির, চঞ্চল, গাল গলা ঘেমে উঠেছে তার। সে কখনো আজ পর্যন্ত নিজেকে দর্পণ ব্যতীত ভাবেনি, আর না ভাবতে পারবে। অস্থির চিত্তে সে গায়ের ঘাম মুছল শাড়ির আঁচলে। এই মুহূর্তে দর্পণের এমন কথা তার শুনতে ভালো লাগছে না। দর্পণ কি বুঝতে পারছে না? তবু কেন বলছে? সামান্য কথাতেই ঘেমে ওঠা, উত্তেজিত হয়ে যাওয়া মেয়েটির দিকে দৃষ্টি রেখে দর্পণ এসির পাওয়ার আরও কমিয়ে আনলো। লম্বা শ্বাস নিয়ে থমথমে কণ্ঠে বলল, আমার মিশনে যেতে হবে সিয়া। সিয়াশার চঞ্চল দৃষ্টি স্থির হয়। প্রবল আগ্রহ উপচে পড়ছে চোখ মুখ জুড়ে। তবুও শান্ত স্বরে বলল, ও কোথায়? লম্বা সোফাটির মুখোমুখি বসা দুজন। সোফার হাতলে হেলান দিয়ে বসা দর্পণ দৃষ্টি স্থির মেয়েটির মুখপানে নিবদ্ধ রেখে বলল, লিবিয়ায়। সিয়াশা মৃদু চমকালো বিদেশের নাম শুনে, তবুও প্রতিক্রিয়া ব্যক্ত করে না। শান্ত স্বরে পুনরায় শুধায়, কয়দিনের জন্য? দিন। অস্পষ্ট স্বরে পাল্টা প্রশ্ন করে উঠল দর্পণ। বাক বিতণ্ডতা আর মেয়েটির ধারণার সাথে যে বিস্তর এক ফারাক। সিয়াশা অনিমেষ তাকায় দর্পণের দিকে। জিভায় আচমকা ভর করে বসল দুটি কঠিন শব্দ। কণ্ঠনালী তার কেঁপে উঠল শব্দ দুটি উচ্চারণ করতে গিয়ে। দৃষ্টিদ্বয় কেমন টলমলে তার। তবু সে বহু কষ্টে জিজ্ঞাসা করল, দিন নয়, তবে সপ্তাহ নাকি মাস? বছর সিয়া। দর্পণ বিলম্বহীন দৃঢ় থমথমে গলায় বলল। সরব কেঁপে উঠল সিয়াশার দুর্বল কায়া। থমকে যায় তার দৃষ্টি। শাড়ি খামচে ধরা হাতটি আপনা আপনি গিয়ে ঠেকল সমতল উদয়ে। সে ধিমি কণ্ঠে শুধায়, কত বছর? 1.5 বছর। ও। অত্যাধিক পরিমাণে শীতল প্রতিক্রিয়াহীন কণ্ঠে দর্পণকে বিচলিত হতে দেখা গেল। সে এলোমেলো দৃষ্টি ফেলে একটু এগিয়ে যায় সিয়াশার কাছে। পরম আদরের সাথে সিয়াশার হাতটি ধরকে গেলে মেয়েটির সাথে সাথে হাতটি সরিয়ে নিয়ে তড়িৎ দূরে সরে যায়। দর্পণের দৃষ্টি সচকিত হয়। সে পুনরায় ধরতে যায় তার হাত। আদুরে কণ্ঠে বলল, সিয়া। এবারও সিয়াশা সিটকে সরে যায়। দর্পণকে কিছু বলতে না দিয়ে চঞ্চল অনুভূতি শূন্য এলোমেলো দৃষ্টি ঘন ঘন নিঃশ্বাস ফেলে তোতলাতে তোতলাতে বলল, শোবেন না আমায়। দূরে সরুন, দূরে সরুন। আপনি মিথ্যাবাদী। ইউ আর লয়ার। আপনি কথা দিয়েছিলেন আমায়, কিন্তু তা আপনি রাখেননি। আপনার কাছে আমি কখনো কিছুই ছিলাম না। কখনোই আপনি আমাকে গুরুত্ব দেননি। আপনার কাছে আপনার কাজই একমাত্র আপনার সব কিছু, তাই না? আমি বুঝে গিয়েছি ফ্যামিলি ডাজন্ট ম্যাটার ফর ইউ। আমি বুঝে গিয়েছি। উন্মাদের মতো বিড়বিড় করতে লাগলো সিয়াশা। চোখ বেয়ে তার অজস্র অশ্রুকণা গড়িয়ে গড়িয়ে পড়ছে। কণ্ঠে তার খুব বেদনার বহিঃপ্রকাশ। দিন শেষে সে লোকটার কাছে কিছুই না। তার ফার্স্ট প্রায়োরিটি তার জব। দর্পণ যথাসাধ্য নিজেকে শান্ত পেশ করার চেষ্টা করলো। নিজের উদ্বিগ্নতা অস্থিরতা লুকিয়ে এসে শান্ত কণ্ঠে সিয়াশাকে বোঝানোর প্রচেষ্টাই বলল,
সিয়া লিসেন টু মি, আমি তোমাকে সব খুলে বলছি। বলতে বলতে দর্পণ সিয়াসার হাতটি পুনরায় আঁকড়ে ধরে। সিয়া তৎক্ষণাৎ ফুপিয়ে কেঁদে উঠে দর্পণকে ধাক্কা মেরে দূরে সরে যায়। কন্দনরত গলায় চেঁচিয়ে বলল, ছোবেন না, বলেছি না ছোবেন না। আই ডোন্ট নিড ইয়োর সিম্প্যাথি। আপনি শুধু আমার ভালোবাসা নিয়ে খেলা করেন, সব মিথ্যা কথা বলেন আমার সব সময়। আমি কখনোই আপনার জীবন ছিলাম না আর না আছি। আপনার জীবন একমাত্র আপনার ডিউটি, আপনার জব। তার কাছে আমি কিছুই না। আপনি জবের কারণে আমায় ছাড়তেও দুবার ভাববেন না। আই ডোন্ট নিড ইউ। আপনি চলে যান, কোথায় যেতে চান, কত দিন, কত মাস, কত বছরের জন্য যেতে চান চলে যান, আমার চাই না আপনাকে। বলে সিয়াসা সোফা থেকে উঠে এলোমেলো পায়ে ছুটে যায় নিজের ঘরে। দর্পণ তৎক্ষণাৎ সোফা সেরে তার পিছু ছুটে যায়। পেছন থেকে অনুরোধ করে বলে, সিয়া স্টপ প্লিজ, লিসেন টু মি, আই ক্যান এক্সপ্লেইন ইউ। সিয়াসা দ্রুত পায়ে নিজের ঘরে চলে যায়। দর্পণকে রুমে ঢুকতে না দেওয়ার প্রয়াসে সে জোরপূর্বক দরজা আটকাতে যায়, কিন্তু দর্পণ ততক্ষণে শক্তি প্রয়োগের মাধ্যমে দরজা খুলে ঢুকে গিয়েছে। তাকে ঢুকতে দেখেই সিয়াসা কাঁদতে কাঁদতে উন্মাদের মতো হাতের কাছে বড় ফ্লাওয়ার ভাসটি ছুঁড়ে মারল মেঝেতে। চিৎকার করে বলল, আই ডোন্ট নিড ইয়োর এনি এক্সপ্লেনেশন, জাস্ট গো ওয়ে ফ্রম মি। বঙ্গুর কাছে টুকরো ছিটকে নিজের দিকে আসতেই দর্পণ তড়িৎ সরে যায়। সে অবাক মানে তাকায় সিয়াসার দিকে। চোখে মুখে তার অদ্ভুত আশ্চর্যের আনাগোনা। সিয়াসার এমন উন্মাদের মতো স্বাভাবিক আচরণ ক্ষণিকের জন্য তার কাছে অতিরিক্ত লাগলো। সিয়াসার আচরণ, সে ধমকে উঠল উচ্চ স্বরে, স্টপ ইট সিয়া, এগুলো কি করছো? কিছু বলেই ভাঙচুর করা তোমার একটা বদ অভ্যাস। আপনি বেরিয়ে যান এখান থেকে, আপনাকে আমি দেখতে চাই না। সিয়াসা একদম ঘরের কিনারায় দাঁড়িয়ে চেঁচিয়ে বলল। দর্পণ নিজেকে শান্ত করে। সে কাজ পেরিয়ে তার কাছে যেতে যেতে নম্র কণ্ঠে পুনরায় বলল, সিয়া আমার কথা শোনো, আমার কাছে এসো, আমি বুঝিয়ে। দর্পণকে এগিয়ে আসতে দেখে সিয়াসা পুনরায় ক্ষিপ্ত হয়ে ওঠে। সে রাগে সেন্টার টেবিলে সব কিছু ছুঁড়ে মারল দর্পণের দিকে। সে কাঁদতে কাঁদতে হাঁটু আঁকড়ে বসে পড়ে। কন্দনরত গলায় বলে, না, আসবেন না আমার কাছে, আসবেন না। আমি চাই না আপনার কোনো কথা শুনতে। আমি জানি আপনি প্রত্যেকবারের মতো আমায় এটা সেটা বুঝি একা ফেলে রেখে চলে যাবেন। আমার ফোন ধরবেন না, যোগাযোগ রাখবেন না, এটাই করেন আপনি সব সময়। আই হেট ইউ দর্পণ, আই হেট ইউ। দর্পণ শোনে না এবার আর কোনো কথা। ছিটকে আসা সব কিছু নিজের গায়ে পড়ল। এগিয়ে যায় দেওয়ালের কিনারায় সেটে বসে থাকা মেয়েটির কাছে। সিয়াসা যেন এতে আরও উগ্র হয়ে উঠল। রাগ, বিচ্ছেদের যন্ত্রণা, হরমোনাল পরিবর্তনে, শারীরিক অস্বস্তিকর পরিবর্তনে মেয়েটির মস্তিষ্ক দেহ যে ক্ষণিকের জন্য নিজের স্বকীয়তা হারিয়েছে তা সে বুঝল না। সে দিশেহারা হয়ে হুট করে একটা ভাঙ্গা গাছের টুকরো হাতে তুলে নেয়। দর্পণ সেটি দেখতেই চেঁচিয়ে উঠল, সিয়া ওটা রাখো, ওটা কেন ধরেছো? হ্যাভ ইউ গন ম্যাড? হাত কেটে যাবে তোমার। সিয়াসা ছাড়ে না কাছের টুকরোটি, বরং শক্ত করে ধরে ওটা নিজের বাহাতের কবজির উপর রেখে কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ, আমি পাগল হয়ে গিয়েছি। আমি জানি আপনি কখনোই আমার কথা শুনবেন না। আমি কাঁদি মরি তাতে আপনার কিছু যায় আসে না। তবে কি প্রয়োজন বেঁচে থাকার? আপনি যখন থাকবেন না তবে আমি থেকে কি করব? দর্পণ বাখারা হয়ে গেল সিয়াসার অত্যাধিক পরিমাণে অস্বাভাবিক আচরণে। সে কখনো ভাবতেই পারেনি সিয়াসার মতো ম্যাচিওর একটা মেয়ে এমন কিছু করার চিন্তা করতে পারে। তবে দর্পণ কদাপি মেনে নিতে পারল না মেয়েটির এহেন আচরণ, আর না প্রশ্রয় দিল। দ্বিতীয়বার এমন কথা যেন চিন্তায় না আনতে পারে তার জন্য সাময়িক রোষের তোপে সে এক অভাবনীয় কাজ করে বসলো। ভুলে বসলো মেয়েটির অসুস্থতার কথা, আর না খতিয়ে দেখলো অসুস্থতার কারণ। সে ক্ষিপ্ত গতিতে নিজেদের মধ্যকার দূরত্ব মিটিয়ে সিয়াকে কোনো প্রকার উগ্র আচরণ করতে না দিয়ে সশব্দে এক চড় মেরে দিল। জোরপূর্বক ছিনিয়ে নিয়ে ফেলে দেয় কাছের টুকরোটা। আজ পর্যন্ত যেই রুক্ষ হাতটি কোনোদিন সিয়াসার কাছে রুক্ষ হতে ধরা দেয়নি, হঠাৎ সেই হাতটির এমন রুক্ষতায় মেয়েটি নির্বাক গালে হাত দিয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনের কঠোরতায় প্রলোভনে আচ্ছাদিত মুখটির দিকে। তার ধমকানো অগ্রাহ্য করে দর্পণ ক্ষিপ্ত হাতে তাকে একটানে উঠিয়ে দাঁড় করিয়ে নিজের সাথে চেপে ধরে। ডান হাতে চোয়াল চেপে ধরল। মুহূর্তে দুহাতের শক্ত স্পর্শে গাল দুটো লাল হয়ে উঠল। দর্পণ হিসিসে বলল, হোয়াটস রং উইথ ইউ সিয়া? অনেক হয়েছে, আন না। আমি তোমার বাচ্চামো জেদ সব সহ্য করতে পারবো, কিন্তু এইসব ব্যাপারে কোনোদিন প্রশ্রয় পাবে না।
সিয়াসা মিলান দৃষ্টিতে তাকিয়ে থাকে দর্পণের কঠোর মুখটির দিকে। আজ এই জ্বর তার গায়ে লাগছে না, ব্যথা লাগছে না, বড্ড তুচ্ছ এক ব্যথা লাগছে এই লোকটি থেকে দূরত্বে চেয়ে। লোকটি কেন তাকে একা থাকা শেখাচ্ছে, সব একা হাতে সামলানো শেখাতে চাইছে? সে তো চায় না শিখতে। সে এভাবে দর্পণ নামক বলিষ্ঠ পুরুষটির ছায়াতলে বাঁচতে চায়। তার মাথার উপর সবসময় এই শক্তপোক্ত আশ্রয়টি থাকবে। সিয়াসার চেহারায় নমনীয়তা ভর করলো। বিধ্বস্ত অবিন্যস্ত মুখ, লালচে চোখের কার্নিশ বেয়ে আবারও গড়িয়ে পড়তে লাগলো অবাধ্য অশ্রুরা। দর্পণের রাগী মুখটি অপেক্ষা করে সে কম্পিত হাত দুটো দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে পুরুষালী গলদেশ। কান্নারত মুখে অস্থিরভাবে পুরো রাগী মুখটির জুড়ে এলোমেলো ঠোঁট ছুঁয়ে দেয়। দুই পায়ের বুড়ো আঙ্গুলে ভর করে উচ্চতা সমান হয়ে ললাটের ললাট থেকে অনুনয় করে বলে, প্লিজ দর্পণ, ডোন্ট গো, আই বেগ ইউ। আমি আপনার পায়ে পড়ছি, একবার আমার কথাটা শুনুন প্লিজ। দর্পণের রাগ গলে পানি হয়ে যায়। সাথে সাথে অনুশোচনা আঁকড়ে ধরল। জীবনে প্রথমবার মেয়েটিকে আঘাত করার ভালোবাসার পরিণতি হিসাবে আদরের মেয়েটি নিশ্চয়ই এটা রিজার্ভ করে না। উপরন্ত মেয়েটি অসুস্থ। সেই বিলম্বহীন শক্ত করে বুকে জড়িয়ে নেয় কান্নারত দেহটি। চুলের গোছাই ঠোঁট ছুঁয়ে লুহুস্বরে বলল, সরি সিয়া, আমি এক্সট্রিমলি সরি। আমি জানি এই সরি তোমার কাছে কিচ্ছু না, কিন্তু আমি তোমাকে ওই পর্যায়ে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, আর না কখনো থাকবো। মানুষ কখনো চিরস্থায়ী হয় না, কখনো না কখনো সকলকে পৃথিবী থেকে বিদায় নিতেই হয়। বা এনি চান্স আমার কিছু হয়ে গেলে তুমি নিজেকে শেষ করে দেবে, এটা হতে পারে না। আমি সবসময় চাই আমার অনুপস্থিতিতে তুমি শক্ত স্বাবলম্বী থাকো, নিজেকে গুছিয়ে নিতে পারো। দর্পণ আরও কিছু বলতে যাবে, তাই কি বদ্ধ নেত্রে ঘাড়ে মুখ গিজে সিয়াসা ডুকরে কেঁদে উঠল। পুনঃপশ্চাৎ সেই বিচ্ছেদের কথায় কাঁদতে কাঁদতে আলগোছে দর্পণের একটি হাত টেনে নিজের হাতের ভাঁজে আনে। রুক্ষ হাতটি গিয়ে ঠেকল শাড়ি ভেদ করে ঠিক ওদরের মধ্যভাগে আবদ্ধ বিশেষ হাতের উপর হাত রেখে সিয়াসা চেপে ধরে দর্পণের হাতটি। জীবনের সবচেয়ে সুখকর অনুভূতির সাথে পরিচয় করিয়ে দিয়ে ফিসফিসিয়ে বলল, প্লিজ দর্পণ, ডোন্ট গো, ইউ নিড ইউ। একে অপরকে নিবিড়ভাবে জড়িয়ে দাঁড়িয়ে থাকা দর্পণ সহসা থমকে গেল ওই শব্দটি শুনতেই। ওই সিয়া ওই কেন বলল? সে আর কে? মস্তিষ্কে তৎক্ষণাৎ আঁকড়ে ধরল একটি শব্দ। মসৃণ উদরে উষ্ণ ত্বকের সাথে নিবিড়ভাবে চেপে ধরা হাতটিতে মৃদু কম্পন সৃষ্টি হলো। নিজের হাতের অবস্থানটি সে অনুভব করতে পারছে তীব্র থেকে তীব্রতরভাবে। ঘন ঘন পলক ঝাপটাতে থাকে দর্পণ। কিয়ৎকাল সময় অত্যন্ত ক্ষীণ কণ্ঠে শুধায়, ইজ দেয়ার এনিওয়ান টু কল মি পাপা? সিয়াসা ফুপিয়ে উঠল দর্পণের কথায়। দর্পণের কাঁধে ঠোঁট ছুঁয়ে দিয়ে ঘন ঘন মাথা নেড়ে সায় জানি মিহি স্বরে বলল, ইয়েস, দেয়ার ইজ সামওয়ান টু কল ইউ পাপা। আবারও কিছুটা পল নীরবতায় আচ্ছন্ন হলো। কোনো শব্দ বিনিময় শোনা গেল না, নড়চড় দেখা গেল না। নির্বাক দাঁড়িয়ে থাকা দর্পণার জীবনের এই পর্যায়ে দাঁড়িয়ে বুঝতে পারল পৃথিবীতে সবচেয়ে অসহায় জীবটি হলো সে। ধীরে ধীরে গাম্ভীর্যতা, কাঠিন্যতা, রাগ, অনুশোচনা সব ভেঙে চুরমার হতে লাগলো। চোখ দুটো অচিরেই লাল টলমল হয়ে উঠল। অন্তঃস্থলে বয়ে চলা ঝড় যেন সুনামিতে পরিণত হলো। প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ছুটে বেড়াতে লাগলো কারোর আগমনী সুখের বার্তা। সেই সুখ আজ কাঠখোট্টা মেজরটি বিরল সেই অশ্রুকণা হয়ে ধরা দিল। অবচেতনে আর্তনাদ করে উঠল। কেন আজ তাকেই এই পরিস্থিতিতে ফেলল সৃষ্টিকর্তা? হাঁসফাঁস করে চিয়াশা থেকে সরে আসে দর্পণ। ধপ করে হাঁটু গেয়ে বসে পড়ল। নত মস্তকে দুহাত আঁকড়ে ধরে সরু কোমর। অনুভূতি, ক্লেশ, আনন্দের সমন্বয় টপটুপিয়ে পড়া অশ্রুগুলো বাদ ভাঙ্গা হতেই দর্পণ শব্দ করে কেঁদে উঠল। পুরুষালী কান্নার আওয়াজে ভয়ঙ্কর অস্বস্তিকর লাগে তা বোধহয় আজ অনুভব করতে পারল সিয়াসা। নিজের কান্নারত মুখশ্রী লুকাতে দর্পণ আস্ত নেই। শাড়ি ভেদ করে নমনীয় সমতল উদরে মুখ ডুবিয়ে দিয়ে সিয়াসা স্তম্ভের মতো দাঁড়িয়ে আছে। চোখ দুটো থেকে নীরবে গড়িয়ে পড়ছে অশ্রু। অসহায় দৃষ্টি অদূরে নিক্ষেপ করে সে ধীর স্থির হাতটি রাখে কাটা কাটা চুলে। অলস হাতে হাত বুলিয়ে দিতে লাগলো। দুহাতে শক্ত করে সিয়াসার কোমর জড়িয়ে সমানতালে দর্পণাজ অনুভূতি ব্যক্ত করছে। এখানে তার একটি ছোট্ট অংশ আছে যে ধীরে ধীরে বড় হবে, কিন্তু সে তাকে দেখতে পারবে না, অনুভব করতে পারবে না, তার খেয়াল রাখতে পারবে না।
এত কঠিন শাস্তির জন্য সৃষ্টিকর্তা তাকে কেন বেছে নিল? সে কি জানে না দর্পণ কতটা কষ্ট পেয়ে এসেছে নিজের বাল্যকাল থেকে? তবে কেন তার সন্তানটিকেও একই রকমভাবে তার বাবার আশ্রয়স্থল থেকে দূরে সরিয়ে দিচ্ছে? সে এক অবর্ণনীয় ক্লেশ যন্ত্রণায় আজ দর্পণের চোখ দুটো বাঁধভাঙা অশ্রু বিসর্জন করছে। নিজের জীবন যেভাবেই যাক না কেন, সে চেয়েছিল তার সন্তানের জীবন হবে সর্বসুখের। তবে আজ কেন সে এত অসহায়? কাঁদতে কাঁদতে দর্পণে একটা সময় নীরবে শুধু অশ্রু বিসর্জন দিতে লাগলো। নরম উদরে গাল ঠেকে নিষ্পলক তাকিয়ে থাকে সমতল উদরটির দিকে। কিছুদিন পরে এটা আর এমন থাকবে না। তার সন্তানের আকৃতির সাথে সাথে স্ফীত হতে থাকবে, জানান দেবে তার সন্তানের অস্তিত্ব। আর সে দেখতে পারবে না। সে ফিসফিসে ধীরে ধীরে কণ্ঠে শুধালো, Hey baby, can you hear me? It's your papa. Yes, your papa. তোমার নিজের বাবা আছে, মা আছে, ঘর আছে, পরিবার আছে, সব আছে। যা আমার ছিল না তা তোমার সব আছে। তোমার কখনো আমার মতো বাবা মাকে ডাকতে হলে বাথরুমে লুকিয়ে লুকিয়ে ডাকতে হবে না। তুমি জানো বাবা, যখন ছোট ছিলাম তখন খুব খুব করে আর 5টা বাচ্চার মতো মা বাবা ডাকতে চাইতাম, কিন্তু কাকে ডাকবো কেউ ছিল না। একা একা ডাকলে আশ্রমের ছেলেমেয়েরা আমায় দেখে হাসতো, তাই আমি বাথরুমে লুকিয়ে লুকিয়ে বাবা মা ডাকতাম। কিন্তু তোমার কখনো এগুলো করতে হবে না। তোমার পাপা মেজর দর্পণ এহসান আর তোমার মাম্মা সিয়াসা চৌধুরী, তোমার পরিচয় আছে যেটা তোমার বাবার ছিল না। আর বলতে পারে না দর্পণ। কণ্ঠনালী আটকে আসছে তার। তিত্তির করে কেঁপে ওঠা অষ্টদয় কামড়ে ধরল সিয়াসা। দর্পণের বাল্যকালের দিনগুলো কেমন ছিল সে সব জানে। দর্পণ বলেছে, বাবারা বুঝি এমন হয়, এতটা অসহায় হয় তার সন্তানের কাছে? এই যে কাঠখোট্টা এই লোকটিকে কাঁদিয়েছে আলো। দর্পণ কান্নারত মৃদুমুখী হেসে তাকাই সমতল উদরটির দিকে। আলতো হাতে হাত বুলিয়ে দেয় সেথায়। এতটুকুই তার সামর্থ্যের মধ্যে রয়েছে, যেটুকু আর কিছু ঘন্টার পর তার কাছে ধরাঝড় বাইরে থাকবে। ভাবতেই পূর্ণপশ্চাৎ টুকরে কেঁদে উঠল দর্পণ। পুনরায় উদরে মুখ ডুবিয়ে দিয়ে আত্মনাদের সুরে বলতে লাগলো, আমি খুব করে চাই তোমার পাশে থাকতে, তোমায় বড় হতে দেখতে, তোমার জন্য ছোট ছোট প্রয়োজনীয় সব কিছু করতে। তুমি যখন পৃথিবীতে আসবে তখন সর্বপ্রথম বাবার কোলে উঠবে, কিন্তু দেখো এটাই আমার পক্ষে সম্ভব নয়। সৃষ্টিকর্তা কেন আমায় এত বড় শাস্তি দিচ্ছে? আমি কেন? আমি না পারলাম নিজের বাবা মা থাকার অনুভূতি ও অনুভব করতে, আর না পারলাম নিজের পিতৃত্ব অনুভব করতে। কতটা অভাগা আমি। তুমি শুনেছ না পাপার কথা? পাপাকে মনে রাখবে তো বাচ্চা। তুমি সুস্থ সবল পৃথিবীতে আসবে, পাপা যেখানেই থাকি না কেন তোমার জন্য দোয়া করব আমি। আমার বাবা আছে বাচ্চা, কিন্তু একটা মা নেই। তুমি আমার মা হয়ে এসো কেমন, আমি তোমার অপেক্ষায় থাকবো। আই উইল মিস ইউ বাচ্চা, আই উইল মিস ইউ সো মাচ। দেখো তোমার মাম্মা কখনো আমার কথা শোনে না, সব সময় আমায় কষ্ট দেয়। কেন না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নিল? আমার যে আজ বড্ড কষ্ট হচ্ছে সিয়া, আমি ওকে একটু অনুভব করতে পারবো না। তুমি কেন এত বড় সিদ্ধান্ত নিলে আমায় আমায় না জানিয়ে? বলে দর্পণ পুনরায় শব্দ করে কাঁদতে লাগলো। সিয়াসের থেকে দূরত্বের জন্য নিজেকে প্রস্তুত করলো, নিজের সন্তানটির থেকে দূরত্বের জন্য মন স্থির সে করেনি। সে একবারও ভাবেনি সিয়াসার অসুস্থতার কারণ এমন কিছু হতে পারে। ভাববেই বা কেন? বিয়ের প্রথম দিকে সে সিয়াসাকে বলেছিল তাদের দুজনের যখন কাজের চাপ থাকবে না তখনই এই বিষয়ে ভাববে। তার পক্ষে এটা মেনে নেওয়াই অসম্ভব বেদনাদায়ক হয়ে উঠেছে যে তার সন্তানটি তাকে ছাড়া পৃথিবীতে ভূমিষ্ঠ হবে। সিয়াসা দূরপালে ঝাপসা দৃষ্টি নিক্ষেপ করে চুপটি করে দাঁড়িয়ে আছে, অনুভূতিহীন। দর্পণের এতক্ষণের কথা সে এতটুকু বুঝতে পেরেছে যে সে আর তার সন্তান দুজনেই ব্যর্থ হয়েছে দর্পণকে আটকাতে। সে মলিন উদাসীন কণ্ঠে বলল, আমার সন্তানটিও আপনার জবের কাছে তুচ্ছ হয়ে থেকে গেল, তাই না? মায়ের মতো সেও বাবার ফার্স্ট প্রায়োরিটি লিস্টে নেই। দর্পণ মুখ তুলে তাকায় সিয়াসার দিকে। মেয়েটির আজকে এই সৌন্দর্যের কারণ কি তবে এই মাতৃত্ব? মাতৃত্ব এত সুন্দর হলে পিতৃত্ব কেমন? মাতৃত্ব পিতৃত্ব আজকের জন্য দর্পণের জীবন বাস্তবিকতার সামনে এই সব কিছুই যে হার মানল। এক বুক কষ্ট আগলে দর্পণের ওষ্ঠাতে অসহায়ত্বের তার ছিল এক হাসি ফুটে উঠল। মৃদু কণ্ঠে বলল, আমার কাছে যদি কোনো পথ খোলা থাকতো এই মিশন থেকে নিজেকে সরিয়ে নেয়ার, তবে আমি তোমার বলার অপেক্ষা করতাম না সিয়া। তোমাকে এভাবে কাঁদতেও দিতাম না, আর না নিজের সন্তানটিকে বাবা ছাড়া পৃথিবীতে ভূমিষ্ঠ হতে দিতাম। কিন্তু আমার কাছে বিকল্প কোনো পথ খোলা নেই।
জেনারেল এনামের কথা তুমি শুনেছ তো? এটা তার ষড়যন্ত্র ছিল আমায় দেশ থেকে দূর করার জন্য, ট্রাই-7 কেস থেকে দূরে সরানোর জন্য, যেটা তখন কার্যকর হয়নি, এখন হয়েছে। আর রাষ্ট্রীয় অনুমোদন অনুযায়ী আই এম দ্য লিড কমান্ডার অফ দিস ব্যাটালিয়ন ফোর্স। একজন সৈন্য পিছু পা হতে পারলেও আমি কখনো পারবো না। আমি যদি চাকরিও ছাড়তে চাই, তবে আমাকে এই মিশন কমপ্লিট করে তারপরেই চাকরি ছাড়তে হবে। এখন একটাই উপায় আছে। শেষের কথাটি শুনতেই সিয়াসা চকিত তাকায় দর্পণের দিকে, প্রবল আগ্রহী হয়ে জিজ্ঞাসা করে, কি সেই উপায়? তুমি যে আঘাতটা নিজেকে করতে গিয়েছিলে, সেই আঘাতটা আমায় করো, তাহলে হয়তো আমার মিশনে যাওয়া বাতিল হয়ে যাবে। সিয়াসার উৎসুক মুখশ্রীটি সহসা মিলান হয়ে আসলো। এই একটা কাজ তার দ্বারা কখনো সম্ভব নয়। সিয়া কখনো তার দর্পণকে আঘাত করতে পারবে না, আর না আঘাত পেতে দেখতে পারবে। দর্পণ মিলান হাসলো সিয়াসার চুপসে যাওয়া দেখে, প্রবল আক্ষেপ জানিয়ে বলল, এই এতিম নাম পরিচয়হীন একটা ছেলের মাঝে কি দেখলে তুমি? দূরত্ব সহ্য করে নেবে, তবুও আঘাত করতে পারবে না। এত কেন ভালোবাসলে আমায়? আমি তোমার ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না সিয়া। তুমি শুধু আমায় সুখ আর ভালোবাসাই দিয়ে গিয়েছো, বদলে আমি শুধু তোমায় দূরত্ব, কষ্ট আর অশ্রু দিয়েছি। এই জীবনে আমার আর কোনো আফসোস আক্ষেপ নেই সিয়া। আমি যতটুকু পেয়েছি তাতে আমি তৃপ্ত।